সবার প্রথমেই এমবি কোচিং ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকের এই আমাদের রিসার্চ মেথোডোলজি নেটসেটের যে ক্লাস হয়েছিল তার দ্বিতীয় ক্লাসে, এবং এই ডে 2তে আমরা ডে 1-এ রিসার্চের একদম ইন্ট্রোডাকশন টু রিসার্চ, এই রিসার্চ মেথোডোলজির বিভিন্ন বিষয়গুলো যেভাবে তোমাদের ডেটের সিলেবাসে আছে সেই মতো করে আমি তোমাদেরকে একটা প্ল্যান করেছিলাম কিভাবে এই মেথোডোলজি বিষয়টাকে যাতে খুব সহজে তোমরা ব্যাপারটাকে বুঝতে পারো সেই বিষয়ে তোমাদেরকে ডিটেলসে নেটের সিলেবাস অনুযায়ী আমি তোমাদের মতো ডিজাইন করে ক্লাস নিয়েছিলাম প্রথম ক্লাসে, এবং সেখানে রিসার্চ সম্পর্কে বিস্তারিত কথা তোমাকে বলা হয়েছিল। যদি তোমরা সেই ক্লাসটা না শুনে থাকো বা সেই ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু রিসার্চ ব্যাপারটা কী সেই বিষয়টা বুঝতে তোমাদের মতো অসুবিধা হবে। তাই আমি বলবো তোমাদেরকে ডে 1-এর ভিডিওটা প্রথমে দেখে নাও, তারপরে ডে 2 টপিকগুলোতে আসো। তো আজকে ডে 2 ক্লাসে আমরা যে বিষয়গুলোকে জানবো তোমরা এখানে স্লাইডে দেখতে পাচ্ছ। প্রথমেই কোয়ালিটি অফ এ গুড রিসার্চ, একটা ভালো রিসার্চের কী কী বৈশিষ্ট্য, নিড ফর রিসার্চ, রিসার্চ কেন প্রয়োজন, ক্রাইটেরিয়া অফ এ গুড রিসার্চ, একটা ভালো রিসার্চের কী কী বৈশিষ্ট্য থাকা দরকার, আর একটা হচ্ছে ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ প্রসেস ইন রিসার্চ। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বহু বছরই বিভিন্ন প্রশ্ন কিন্তু এই ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ প্রসেসের মধ্যে আসে। আজকে সেই দুটো প্রসেস মূলত আমরা বিস্তারিত সেগুলোকে আলোচনা করব। এছাড়াও যেটা আছে প্রবলেম ইন রিসার্চ, এই রিসার্চের কী কী প্রবলেম সাধারণত হয়ে থাকে, এবং ইম্পর্টেন্ট কোশ্চেন এবং টুডে কুইজ। তাহলে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আজকে আমরা বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে। তাহলে প্রথমেই দেখো রিসার্চ, আমরা এই রিসার্চ কথাটার মিনিং কিন্তু আমরা আগের দিন ক্লাসে জেনেছিলাম যে আমরা সার্চ করব, কিছু সার্চ করব, পুনরায় সার্চ করব। কি সার্চ করব? ট্রুথ, কোনো কিছুর সত্যি, সেটার সত্যিটাকে জানার চেষ্টা করব, ট্রুথ জানার চেষ্টা করব, কোনো নলেজটাকে ডেভেলপ করার জন্য আমরা কিছু সার্চ করব, কোনো রিলেশনশিপটা দেখার জন্য আমরা কিছু সার্চ করব, কোনো এফেক্ট, কোনো এক্সপেরিমেন্ট বা কোনো এফেক্ট দেখার জন্য আমরা নতুন করে কিছু সার্চ করব। এই সার্চটা যখন করব সেটা কি করব? কোনো সায়েন্টিফিক ওয়েতে করব, সিস্টেমেটিক ওয়েতে করব, এবং সিকুয়েন্সিয়াল মেনটেন করে স্টেপ বাই স্টেপ রিসার্চটাকে করব। কি করব? কোনো সত্য ঘটনা বা কোনো সত্য কিছু বা কোনো নলেজটাকে ডেভেলপ করার জন্য কিছু সার্চ করব। ক্লিয়ার? এরপরে দেখো, এই হচ্ছে আমাদের যে সিলেবাস তোমাদের আমি আগের দিনও ক্লাসে বলেছিলাম, আজকেও আমি বলবো যে এই যে সিলেবাস, এই সিলেবাসের আমরা যে বিষয়টুকু নিয়ে প্রথম ক্লাস এবং আজকের ক্লাসে মূলত আলোচনা করেছি রিসার্চ ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ইটস ইম্পর্টেন্স এবং ক্লাসিফিকেশান। শুধু এইটুকু বিষয়ের মধ্যেই আমাদের এই বিস্তারিত বিষয়গুলো কিন্তু আছে, যে ক্যারেক্টারিস্টিক্স, গুড কোয়ালিটি অফ এ গুড রিসার্চ, নিড ফর রিসার্চ, অবজেক্টিভ অফ রিসার্চ, পারপাস অফ রিসার্চ ইত্যাদি বিষয়গুলো। তারপরে আমরা স্টেপ বাই স্টেপ এবার পরবর্তী যে তোমাদের এই টপিকগুলো আছে সেগুলো পরবর্তীতে আমরা আস্তে আস্তে জানব। এবং এই সিলেবাস থেকে আমি কিন্তু যে ক্লাসের যে ডিজাইনগুলো করেছি একদম বেসিক লেভেল থেকে শুরু করছি, যাতে তোমাদের রিসার্চ ব্যাপার সম্পর্কে বিষয়টি খুব বেশি একটা বুঝতে তোমাদেরকে অসুবিধা না হয়, যাতে করে তোমরা খুব সহজেই বিষয়টিকে বুঝতে পারো এবং তোমাদের রিসার্চের প্রতি একটা তোমাদের মধ্যে একটা ভালোবাসা জন্মাবে, সেই বিষয়টা সম্পর্কে নতুন কিছু তথ্য জানার চেষ্টা করবে। ঠিক এই বিষয়গুলোর জন্য আমি তোমাদের মতন করে যাতে রিসার্চের কোনো রকম সমস্যা না হয় সেই জন্যই ক্লাসের ডিজাইনটা হয়তো একটু সময় একটু লেন্দি হয়ে যাচ্ছে বটে, তবুও একটু ধৈর্য ধরে শোনো। আশা করি এখান থেকে অনেক কিছু নতুন কিছু তথ্য সেগুলো শিখতে বা সেগুলো জানতে পারবে, এবং তোমরা চাইলে সেগুলোকে খুব নোট ডাউন করে রাখো। এবার দেখো ডে 1, মানে আমাদের যে প্রিভিয়াস ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসে আমরা তোমাদেরকে কী কী পড়িয়েছিলাম। দেখো মিনিং, ডেফিনেশন অফ রিসার্চ, পারপাস অফ রিসার্চ, অবজেক্টিভ অফ রিসার্চ, ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ, এবং সায়েন্টিফিক মেথডস ইন রিসার্চ, নিড, ইম্পর্টেন্স এবং ইম্পর্টেন্ট টার্মোলজি। তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আমি তোমাদেরকে বলবো, প্রথম যদি তোমাদের এই বিষয়গুলো এখনও কনসেপ্ট না ক্লিয়ার হয় তাহলে এই বিষয়গুলোর তোমাদের ভিডিওটা তোমরা ভালো করে দেখো। সেখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে নিশ্চয়ই বলো, সেখানে কমেন্ট সেকশনে লেখো, আমি তোমাদেরকে প্রবলেমগুলোকে সমস্যার সমাধান করে দেবো। এইবার আসি আমাদের
আজকের ডে টু ক্লাসে যে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে এইগুলো আমি তোমাদেরকে দেখো যে বিষয়গুলো প্রথম দিন ক্লাসে হয়েছিল, আজকে ঠিক তারপরের যে বিষয়গুলো আলোচনা করব সেখানে কি করব, প্রথম আমরা করব কোয়ালিটি অফ এ গুড রিসার্চ, মানে একটা ভালো যে রিসার্চ, সেই ভালো রিসার্চ বা একটা ট্রু রিসার্চ আমরা যাকে বলবো, সেই ট্রু রিসার্চের কী কী কোয়ালিটি বা কী কী গুণাবলী থাকা দরকার। আর একটা হচ্ছে নিড ফর রিসার্চ, যে রিসার্চটা কেন করব, কী কারণে করব। আর একটা আছে দেখো ক্রাইটেরিয়া অফ এ গুড রিসার্চ, যে একটা ভালো রিসার্চের কী কী বৈশিষ্ট্য বা কী কী গুণাবলী থাকা দরকার। আর হচ্ছে ইন্ডাকশন অ্যান্ড ডিডাকটিভ প্রসেস ইন রিসার্চ, মানে রিসার্চ মূলত দুটো প্রসেসকে বেস করেই হয়, যেটা হচ্ছে একটা ইন্ডাকটিভ প্রসেস এবং ডিডাকটিভ প্রসেস, এবং এটা খুব গুরুত্বপূর্ণ রিসার্চের একটা প্রসেস। সেই প্রসেসটাকে আমরা ডিটেলসে আজকের ভিডিওতে জানবো। তারপরে জানবো কি প্রবলেম ইন রিসার্চ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন এবং টুডে কুইজ। ক্লিয়ার? তাহলে দেরি না করে শুরু করি। দেখো, শুরু করার আগেই আমরা রিসার্চ সম্পর্কে অনেকগুলো কথা, অনেকগুলো তথ্য রিসার্চ সম্পর্কে, রিসার্চ কী সেই বিষয়গুলোকে আমরা আগের দিন ক্লাসে কিন্তু জেনেছিলাম। দেখো, আজকে আমি সেই রিসার্চটা সম্পর্কে আরেকটু তোমাদের মধ্যে কনসেপ্টটাকে জেনে নিয়ে তারপরে আমরা পরবর্তী স্টেপ যে পয়েন্টগুলো আছে সেগুলো থেকে আমরা শুরু করবো। তাহলে প্রথমেই যেটা আমি পয়েন্ট রেখেছি, দেখো, হোয়াট ইজ রিসার্চ অ্যান্ড হোয়াই ডু ইট। আমরা রিসার্চটা কী, আমরা রিসার্চটা কেন করব। দেখো, রিসার্চ কি, অনেকের মধ্যেই একটা ধারণা আছে যে আমরা রিসার্চ কেবল শুধুমাত্র পিএইচডি করার জন্যেই রিসার্চটা করা হয়, পিএইচডি না করলে রিসার্চের কোনো প্রয়োজন নেই। এই বিষয়টা সম্পূর্ণ তোমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে রিসার্চ কেবলমাত্র পিএইচডি করার জন্যই করা হয় না। রিসার্চটা কেন করব, এই যে ধরো তোমরা বিভিন্ন প্রকার সাবজেক্ট বা বিভিন্ন প্রকার বিষয়টাকে যে পড়ছো, ধরো যেমন সাইকোলজি বলো, বায়োমেকানিক্স বলো, কাইন্সোলজি বলো, অ্যানাটমি ফিজিওলজি বলো, ম্যাথামেটিক্স বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, হিস্ট্রি বলো, ইত্যাদি বিষয়গুলো, সমস্ত বিষয়গুলোর বেস কিন্তু দাঁড়িয়ে আছে এই রিসার্চের উপরে। রিসার্চের বেস যদি তোমার ভালো না থাকে বা রিসার্চের যদি বেস যদি সেই বিষয়টার প্রতি রিসার্চ যদি ঠিকভাবে না কাজ করে, তাহলে কিন্তু সেই বিষয় সম্পর্কে কোনো ইনফরমেশান বা নতুন নতুন কিছু তথ্য সেই বিষয়গুলি থেকে কিন্তু তুমি তৈরি হবে না। মানে কোনো একটা সত্যি ঘটনা, কোনো বিষয়ের উপর নলেজ, সেই নলেজটাকে জানার জন্য, নলেজটা সঠিক কিনা সেই বিষয়টাকে জানার জন্য কিন্তু রিসার্চ দরকার। একমাত্র রিসার্চই কিন্তু পারে সেই বিষয় বা সেই পার্টিকুলার সাবজেক্টটাকে অনেকটা ডেভেলপ করতে। এবং এই যে যদি এই রিসার্চ আমরা রিসার্চটা করছি কোনো একটা প্রবলেম বা কোনো একটা পার্টিকুলার সমস্যা, সেই সমস্যাটার সঠিক কোনো সমাধান খুঁজবো। তাহলে এই যে ধরো বিভিন্ন বিষয়গুলো আমরা যেগুলো বললাম, সেই বিষয়গুলোর বিভিন্ন সমস্যা বা সেই বিষয়গুলো যদি কোনো তথ্য যদি সঠিকভাবে তুমি জানতে চাও বা সঠিকভাবে যদি খুঁজতে চাও, তাহলে কী করতে হবে, আমাদের রিসার্চ করতে হবে, ট্রু রিসার্চ করতে হবে। এবং রিসার্চটা যদি আমরা করি তবেই কিন্তু সেই বিষয়টা সম্পর্কে নতুন নতুন নলেজ, নতুন নতুন তথ্য কিন্তু আমাদের সামনে আসবে। এবং সেই যখন আমরা রিসার্চটাকে করবো, তোমাদেরকে বলেছিলাম যে কোনো প্রবলেমটাকে আমরা কী করবো, কোনো প্রবলেম প্রথমে আসবে, মানে ধরো কোনো পার্টিকুলার প্রবলেম, সেই প্রবলেমটাকে কী করবো, সলিউশন করা হচ্ছে কাজ। তাই এই যে প্রবলেমটাকে সলিউশন করছি, এই যে মাঝপথের যে রাস্তাটা, এইখানটায় আমাদের কী ইউজ করতে হবে, সায়েন্টিফিক মেথড এবং সিস্টেমেটিক ওয়ে। এই সায়েন্টিফিক মেথডটা কী সেটা কিন্তু তোমাদের আমি আগের ক্লাসে বলে দিয়েছি, খুব ডিটেলসে তোমাদেরকে সেটাকে বলা হয়েছে। তোমরা যদি সেটাকে না দেখে থাকো তাহলে সেই সায়েন্টিফিক মেথডটা কী সেই বিষয়টা তোমরা আরেকবার দেখে নেবে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল রিসার্চটা কেন আমরা রিসার্চটা করছি। কোনো বিষয় বা কোনো নলেজ, কোনো অজানা কোনো তথ্য, সেই নলেজটাকে ডেভেলপ করার জন্য বা নতুন নতুন তথ্য, নতুন নতুন ইনফরমেশান পেতে কিন্তু আমরা রিসার্চ করছি এবং সঠিক তথ্য জানার জন্য কিন্তু আমরা রিসার্চ করছি। এই কারণে কিন্তু রিসার্চটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে রিসার্চ যদি আমরা না করি তাহলে কিন্তু নতুন তথ্য বা সঠিক তথ্য, সঠিক ইনফরমেশান কিন্তু আমাদের কাছে আসবে না এবং সেই বিষয়টা যে সম্পর্কে কোনো নতুন ইনফরমেশান কিন্তু আমরা পাবো না। এই জন্যই কিন্তু রিসার্চটা দরকার। কারণ রিসার্চ যদি না হয় তাহলে কিন্তু কোনো বিষয়ে নতুন ইনফরমেশন আমরা পাবো না, নতুন তথ্য আমরা পাবো না। তাহলে কোনো সাবজেক্টকে যদি আমরা ডেভেলপ করতে চাই তার মানে আমাদের কী দরকার, রিসার্চ দরকার। অতি অবশ্যই রিসার্চ দরকার। উইদাউট রিসার্চ কিন্তু আমরা কোনো সাবজেক্ট বা কোনো বিষয় বা কোনো নলেজটা কিন্তু আমরা ডেভেলপ করতে পারবো না। স্লাইডে দেখো এখানে হোয়াট ইজ রিসার্চ। রিসার্চ এই কথাটার মধ্যে দেখো পুরো বিপদটাই ক্লিয়ার বোঝা আছে। রি অ্যান্ড সার্চ
মানে দুটো শব্দ, একটা হচ্ছে রি প্লাস সার্চ ইকুয়াল টু হচ্ছে রিসার্চ। তাহলে রি কথার অর্থ কি? পুনরায় বা এগেন। সার্চ মানে কি? কিছু সার্চিং করব। কি সার্চিং করব? নতুন কিছু সার্চিং করব। নতুন কিছু সার্চিং করব কিভাবে? পুনরায় সার্চিং করব। কেন পুনরায় বলছি? এই যে গ্লাসটা দিয়ে যে ওয়াটারটা আমি ধরো তোমাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম, সেখানে কি জলটা কেউ একজন ধরো বের করেছে, অন্যজন ডিফারেন্ট ওয়েতে বের করছে, কিন্তু আসল উদ্দেশ্য কিন্তু ওই যে প্রবলেমটা, সমস্যার সমাধান করা। তো এই রিসার্চটাকে বুঝতে গেলে আমাদের প্রথমে দেখো, আমি রিসার্চটাকে দুভাগে ভাগ করেছি, সিম্পল রিসার্চ অ্যান্ড কমপ্লেক্স রিসার্চ। সিম্পল রিসার্চটাকে যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু ধীরে ধীরে আমরা কমপ্লেক্স রিসার্চের দিকে যাব। তাহলে প্রথমে আমাদেরকে সিম্পল রিসার্চটা বুঝতে হবে। সিম্পল রিসার্চটা কি? দেখো, রিসার্চ কি বলছে? একটা প্রবলেম, সেই প্রবলেমের কি করছে? সলিউশন দিচ্ছে। তাহলে যে কোনো প্রবলেম হতে পারে, এনিথিং প্রবলেম, সেই প্রবলেম ওরিয়েন্টেড। তুমি ধরো তোমার লাইফের যদি কতগুলো প্রবলেম বলি, ধরো আমাদের এমন কোনো ব্যক্তি নেই যার জীবনে কোনো সমস্যা নেই। তাহলে কি, এই যে ধরো লাস্ট যে ইয়েটা দেওয়া আছে, দেখো তোমার লাইফ, এই লাইফের মধ্যে তোমার কোনো একটা প্রবলেম তৈরি হলো, সেই প্রবলেমটা কি করবে? সেই এই যে লাইফ, এই লাইফের মধ্যে কি হলো? তোমার জীবনে প্রত্যেকটা ব্যক্তির কোনো না কোনো প্রবলেম হয়। সেই প্রবলেমটাকে, সমস্যার সমাধান করার জন্য তুমি কি করো? স্টেপস নাও। তাহলে এই স্টেপসটা নিতে হবে। কেন নিচ্ছ? এই যে তোমার লাইফে যে প্রবলেমগুলো হয়েছিল, সেই প্রবলেমগুলো সমাধান করার জন্য। ফাইনালি তুমি স্টেপ নেওয়ার পরে কি পেলে? সেই রেজাল্ট পেলে। দেখলে সেই রেজাল্টটা তোমার ভালো হতেও পারে, আবার রেজাল্টটা সঠিক নাও হতে পারে, কিন্তু কি করছো? তুমি স্টেপ নিচ্ছ। স্টেপ নিচ্ছ কি? ওই যে পার্টিকুলার যে সমস্যা হয়েছিল, সেই সমস্যাটাকে সমাধান করার। তাহলে এক্ষেত্রে ওই যে আমি যদি আগের এক্সাম্পলটা তোমাদেরকে দিই, যে জলটা বের করা তোমাদের কাছে কিছু একটা সমস্যা, তাহলে এই সমস্যা সমাধান করার জন্য তুমি কি করেছিলে? স্টেপস নিয়েছিলে। তাহলে এই স্টেপসটা যখন তুমি নিচ্ছ, তারপরে সেই আলটিমেট কি পাচ্ছ? স্টেপসের পরে তুমি রেজাল্ট পাচ্ছ। তাহলে এইটা হচ্ছে রিসার্চ। কিন্তু এইটা হচ্ছে আমাদের লাইফে বা এভরিথিং। এটাকে আমরা কখন রিসার্চ বলবো? ঠিক উপরে এটা দেখো, যখন আমরা এই যে স্টেপসটা নিলাম, এই স্টেপসটা নেওয়ার সময় আমাদের সায়েন্টিফিক ওয়েতে বা সিস্টেমেটিক ওয়েতে আমরা যখনই আমরা স্টেপগুলো নেব, সেটাই হচ্ছে আমাদের রিসার্চ। তার মানে কি বলছে? রিসার্চ যে স্টেপসগুলো, কোনো প্রবলেমকে, সমস্যা সমাধান করার জন্য আমরা যে স্টেপসটা নিচ্ছি, সেই স্টেপসটা আমাকে সায়েন্টিফিক আর সিস্টেমেটিক মেথড অ্যাপ্লাই করে নিতে হবে, তবেই কিন্তু আমরা তাকে রিসার্চ বলবো। তারপরে কি পাবো? সেই রিসার্চ থেকে এবার যে রেজাল্ট আমরা পাবো, সেই রেজাল্টটাকে এবার আমরা বিশ্লেষণ করতে পারবো, বা সেই রেজাল্টটাকে আমরা এবার ডিসকাশন করতে পারবো, বা সেই রেজাল্টটা আমি সোসাইটি বা সমাজের কাছে পৌঁছাতে পারবো। কখন পৌঁছাতে পারবো? যদি আমি সায়েন্টিফিক মেথডটাকে অ্যাপ্লাই করি। তাহলে উইদাউট সায়েন্টিফিক মেথড অ্যাপ্লাই করে কিন্তু কোনো রিসার্চ সম্ভব নয়। সম্ভব নয় মানে রিসার্চ হবে, সেক্ষেত্রে তোমার ইরোর মানে রিসার্চে অনেক ভুল ভ্রান্তি থাকবে, সেটা সোসাইটির কাছে তুমি পাবলিশ করতে পারবে না। অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো এথিক্স, সেগুলো আমরা পরে স্লাইডে ধীরে ধীরে বুঝবো, যে সায়েন্টিফিক মেথডটা কি বা সিস্টেমেটিক ওয়েটা কি, সেগুলো আমরা পরে স্লাইডে বুঝবো। তাহলে এবার আমরা দেখে নিই কিছু রিসার্চের সিম্পল মিনিং বা ডেফিনেশন। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু এই টার্মোলজি থেকে বেশ কিছু প্রশ্ন প্রতি বছর আসে, এবং এই ডেফিনেশন গুলো কে দিয়েছে সেইগুলো কিন্তু বারবার আসে। প্রথমেই দেখো, একদম খুব প্রথম যে এটা দিয়েছি, রিসার্চ মিনস ফাইন্ডিং অর সার্চিং এ সামথিং নিউ। তাহলে কি করছে? রিসার্চ হচ্ছে কি? কিছু খুঁজছে, অনুসন্ধান করছে, কি করছে? নতুন কিছু, ইন এ সাইন্টিফিক অর সিস্টেমেটিক ওয়ে। এই জায়গাটা কিন্তু ভালো করে দেখো, ইন এ সাইন্টিফিক অর সিস্টেমেটিক ওয়েতে যখন হচ্ছে কোনো নতুন কিছুকে আমরা খোঁজার চেষ্টা করছি, সেটাই হচ্ছে গবেষণা, এর বাইরে আর কিচ্ছু নেই। তাহলে কি রিসার্চ মিন ফাইন্ডিং অর সার্চিং। আমরা কোনো কিছু অনুসন্ধান করব, কিসের মাধ্যমে অনুসন্ধান করব? একটা সিস্টেমেটিক ওয়েতে করব, না হলে সাইন্টিফিক ওয়েতে করব। যখন আমরা সাইন্টিফিক মেথড অ্যাপ্লাই করে যখন কোনো সমস্যাকে সমাধান করব, বা আমাদের নলেজটাকে ডেভেলপ করার জন্য কোনো কাজ করব, তার যে মেথোডোলজি আমরা অ্যাপ্লাই করব, সেটা কিন্তু সায়েন্টিফিক হতে হবে। তো সেটাই হচ্ছে রিসার্চ। এবার পরেরটা দেখো, পরের যে ডেফিনেশনটা আছে, সেটা হচ্ছে রিসার্চ ইজ অ্যান এন্ডিওভার টু ডিসকভার। কি করছে রিসার্চ? কি করছে? এন্ডিওভার মানে কি? চেষ্টা করছে। কি করছে? তো ডিসকভার, ডেভেলপ অ্যান্ড ভেরিফাই দ্য নলেজ। মানে তোমার মধ্যে আগে থেকে ধরো কোনো একটা কনসেপ্ট তোমার মধ্যে আছে,
বা তোমার মধ্যে নলেজ আছে, তোমার মধ্যে কোনো একটা কিছু ভাবনা আছে, সেই ভাবনাটাকে, সেই নলেজটাকে তুমি ডেভেলপ করার জন্য বা সেই নলেজটা তোমার সঠিক কিনা সেটাকে ডেভেলপ করার জন্য কি করছো, তুমি চেষ্টা করছো তোমার প্রবলেমটাকে সমাধান করার জন্য। কিভাবে চেষ্টা করছো? সায়েন্টিফিক মেথড অ্যাপ্লাই করছো, বা তোমার মধ্যে যে আগে থেকে নলেজ আছে সেটাকে ডেভেলপ করছো। হ্যাঁ, ডেভেলপ করছো কি, যে রিসার্চের ফলে আমার মধ্যে যে নলেজ প্রিভিয়াসলি যেটা আমি গেইন করে আছি বা আমার যেটা থিঙ্কিং আছে, সেই নলেজটাকে ডেভেলপ করব কি করে, বা সেই নলেজটা আদৌ সঠিক কিনা সেটাকে ভেরিফাই করব। এই ডেফিনেশনটা দেখো কে দিয়েছে, অ্যাকর্ডিং টু রুমেল। মাঝে মধ্যে কিন্তু তোমাদের অনেক সময় এমসিকিউ প্রশ্নতে দেওয়াই থাকে যে এরকম ভাবে ডেফিনেশন দিয়ে দিয়ে বলা হলো যে এই ডেফিনেশনটা কার। কিন্তু এই জন্য এই ডেফিনেশন গুলো তোমরা বিভিন্ন বই বা যখন যেগুলো পড়বে সেখানে কিন্তু এই ডেফিনেশন গুলো কিন্তু ভালো করে পড়ে মুখস্থ করে রাখবে, কারণ তোমাদের যখন আসবে তখন যাতে খুব সহজভাবে তোমরা এই অ্যান্সার গুলোকে দিতে পারো। পরেরটা দেখো দেওয়া আছে, রিসার্চ ইজ এ সিস্টেমাটাইজ এফোর্ট। সিস্টেম মানে কি, একটা রিসার্চের স্টেপ বাই স্টেপ তোমাকে করতে হবে। কি করতে হবে? টু গেন নিউ নলেজ। ধরো এই যে রিসার্চ আমরা করছি, রিসার্চ কেন করছি? ধরো আমাকে তোমাদের কাছে হঠাৎ করে এখন কোনো প্রবলেম এলো, তুমি কি করলে সেই প্রবলেম বাই যে তোমাদের যে ডিপার্টমেন্টাল বা সেমিনার বা তোমাদের কোনো একটা টপিক দিলাম, যে এই টপিক সম্পর্কে তুমি কিছু খোঁজো। তুমি খুঁজতে গেলে কি করবে? তুমি সবার প্রথমে গুগলে যাবে বা ইউটিউবে যাবে। সেখানে কি তোমার মনে হয় যে গুগল ইউটিউবে আমি সবসময় একই ধরনের নলেজ পাবে? তুমি সেখানে দেখবে খুঁজতে খুঁজতে সার্চ করতে করতে ডিফারেন্ট টাইপস অফ তুমি অনেক তথ্য তুমি পাবে। সেই তথ্যগুলো কি হচ্ছে, সেখানে ডিফারেন্ট টাইপস অফ তথ্য পাচ্ছ। তার মানে কি, তোমার ওই পার্টিকুলার টপিকটা বা পার্টিকুলার যে প্রবলেম ছিল বা পার্টিকুলার যে তোমার সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান করতে গিয়ে দেখছো তুমি অনেক নতুন নতুন নলেজ তুমি পাচ্ছ। সেই জন্য বলছে রিসার্চ ইজ সিস্টেমাটাইজ এফোর্ট, মানে তোমাকে সিস্টেমেটিক্যালি, কেন একটা রিসার্চ করতে গেলে কতগুলো স্টেপ তোমাকে ফলো করতে হয়, সেগুলো আসবো আমরা পরের স্লাইডে। সেই প্রথমে ধরো কোনো স্যাম্পেল পপুলেশন যেতে হবে, পপুলেশন থেকে স্যাম্পেল কালেক্ট করতে হবে, স্যাম্পেল থেকে মেথোডোলজি সিলেকশন করতে হবে, তারপর থেকে তাদেরকে ডেটা নিতে হবে, সেই ডেটাগুলোকে অ্যানালিসিস করতে হবে, করে ইত্যাদি ইত্যাদি নানান পদ্ধতি করার পরে কি করতে হবে, একটা রেজাল্ট পাবে, সেই রেজাল্টের শেষে কনক্লুশন করতে হয়। তাহলে কি করছে, এই সমস্ত প্রসিডিং বা এক্সপেরিমেন্ট যে তুমি করছো, এই এক্সপেরিমেন্ট তুমি যত করবে কি হবে, তোমার যে নলেজ হবে সেই নলেজটাকে কি হবে, ডেভেলপ হচ্ছে। তাহলে এই ডেফিনেশনটা কি দিয়েছিল দেখো, রিডম্যান আর মেরি, এটা নিয়ে কিন্তু এক বছর কিন্তু এসএসসি তে এবং ডাব্লিউবিসি এটা কিন্তু এই প্রশ্নটা এসেছিল যে এই রিসার্চ ইজ এ সিস্টেমাইজ এফোর্ট টু গেন নিউ নলেজ। এই ডেফিনেশনটা কে দিয়েছিল? এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসেছিল, এই জন্য এই ডেফিনেশনটা এখানে রাখা আছে। পরের যে পয়েন্টটা আমি দিয়েছি দেখো, রিসার্চ ইজ অ্যান অ্যাটিটিউড অফ ইনকোয়ারি। মানে তোমার কি, যে কোনো ব্যাপার সেটাকে কি করবে, অনুসন্ধান করবে। তোমার ভেতরে যা কিছু আছে সেটা কিভাবে অনুসন্ধান করবে, ইট ইজ এ সিস্টেমেটিক অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক মেথড। দেখো বারবার কিন্তু সায়েন্টিফিক মেথডটা আসছে। এই সায়েন্টিফিক মেথডটা কি, সায়েন্টিফিক মেথড হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসটাকে মেনটেন করে কিন্তু তোমার রিসার্চটা তাকে চলবে, যার ফলে তোমার রিসার্চের মধ্যে কোনো ভুলভ্রান্তি বা ইরর হওয়ার প্রবাবিলিটি না থাকে। আর এটা কি বলেছে, ইট ইজ এ সিস্টেমেটিক সলিউশন অফ প্রবলেম। মানে তোমার যে প্রবলেমগুলো তোমার তৈরি হচ্ছে, রিসার্চের যে প্রবলেম যেগুলো তুমি কাজটা করতে যাচ্ছ, সেই প্রবলেমগুলোকে কি স্টেপ বাই স্টেপ তোমাকে সেই প্রবলেমগুলোকে সলিউশন হবে। কখন সলিউশন হবে? যখন তুমি সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিসের অ্যাপ্লিকেশন করতে পারবে? যখন তুমি সায়েন্টিফিক মেথডটা তোমার রিসার্চের সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, তখনই কিন্তু তোমার যা প্রবলেম বা তোমার যে প্রবলেম অবজেক্টিভ নিয়ে তুমি যেটা কাজ শুরু করেছিলে, সেই প্রবলেমটা কিন্তু সঠিক সমাধান হবে। এখানে বলেছে সলিউশন অফ প্রবলেম, মানে তোমার যে প্রবলেমের সঠিক সমাধান কিন্তু তুমি পাবে। কখন পাবে? যদি তুমি এই অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক মেথডটাকে সঠিকভাবে তোমার রিসার্চে অ্যাপ্লাই করতে পারো। তারপরে পয়েন্ট দেখো কি আছে, রিসার্চ ইজ অ্যান এন্ডিওভার টু ডিসকভার অ্যান্সার টু ইন্টেলেকচুয়াল অ্যান্ড প্র্যাকটিক্যাল প্রবলেম থ্রু দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক মেথড। একই কথা, তোমার যে প্র্যাকটিক্যাল প্রবলেম, যে তোমরা এই যে আমরা ফিজিক্যাল এডুকেশন করছি, নানান সময় তোমাদের বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল প্রবলেম, নানান কোনো হঠাৎ করে কিছু মনে হলো, একটা প্র্যাকটিক্যাল প্রবলেম তৈরি হলো বা তোমার কোনো ইন্টেলেকচুয়াল প্রবলেম তৈরি হলো। সেই প্রবলেমগুলো কি হয়, কোনো একটা ঘটনা বা কোনো একটা বিষয়, সেটাকে তুমি আইডেন্টিফিকেশন করার চেষ্টা করবে, অ্যান্সার খোঁজার চেষ্টা করবে। যে তোমার মধ্যে একটা কোনো প্রবলেম তৈরি হলো, সেই প্রবলেমটাকে এবার সঠিক এই প্রবলেমের সমাধানের জন্য তুমি কি করবে, একটা কোনো একটা মেথড অ্যাপ্লাই করবে। সেই মেথডটাকে কখন অ্যাপ্লাই করবে, যদি সঠিকভাবে সেটাকে সমাধান করতে চাও, তাহলে কি করবে, এই সায়েন্টিফিক মেথড তোমাকে অ্যাপ্লাই করতে হবে।
তবেই কিন্তু তোমার যে প্রবলেম যেটা নিয়ে তুমি কাজ শুরু করতে যাচ্ছিলে বা তোমার মধ্যে যে ইন্টেলেকচুয়াল প্রবলেম তৈরি হয়েছিল সেটার কিন্তু সুস্থ সমাধান পাবে। লাস্ট যেটা পয়েন্টটা দিয়েছি সেটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কি বলেছে, রিসার্চ ইজ দ্য সিস্টেমেটিক প্রসেস, মানে একদম সিস্টেমেটিক প্রসেস। সেই প্রসেসে কি করছে, কালেক্টিং এন্ড অ্যানালাইজিং, কালেক্টিং এন্ড অ্যানালাইজিং ইনফরমেশন। দেখো এখানে কিন্তু একটা নতুন টার্মোলজি পেলে মাঝে মধ্যে কিন্তু এই প্রশ্নটাকে আসে। রিসার্চের ভাষায় ইনফরমেশনটাকে আমরা কি বলছি, ডেটা। ডেটা কি, এখানে কিন্তু ডেটা মিনস ওই বাড়িতে যে খাই সজনের ডাটা, এই ডাটা ডাটা না, কিন্তু রিসার্চের ভাষায় এটাকে বলা হয় ডেটা। এই ডেটাগুলো আমরা কাদের থেকে পাই, ডেটা মিনস ইনফরমেশন। কাদের থেকে পাবো, যে স্যাম্পেল আমরা নেব, সেই স্যাম্পেল থেকে যে ধরনের ভেরিয়েবল বা যে ধরনের ইনফরমেশন আমরা কালেক্ট করব সেগুলো আমরা রিসার্চের ভাষায় কিন্তু ডেটা বলবো। তাহলে কিন্তু তুমি এখানে খাতায় নোট করে রাখতে পারো যে ইনফরমেশন ইজ ইকুয়াল টু ডেটা। তাহলে কি করছে, ভালো করে বোঝার চেষ্টা করো, একটা সিস্টেমেটিক প্রসেস। সেই প্রসেস কি, সেই সিস্টেমেটিক প্রসেসটা কিসের মাধ্যমে আসছে, সায়েন্টিফিক ওয়েতে আসছে। কিভাবে আসছে, যার মাধ্যমে তুমি কি করছো, তোমার যা কালেক্টিং অ্যান্ড অ্যানালাইজিং ইনফরমেশন, এই যে তুমি স্যাম্পল থেকে যে ডেটাটা তুমি কালেক্ট করবে, সেই ডেটাটাকে যে প্রসেস, সেই প্রসেসটা যেন সিস্টেমেটিক হওয়া যায়। এবং এই ডেটাটা প্রসেস করার পরে কি করবে, সেটা অ্যানালাইজিং করবে। এই অ্যানালাইজিং পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই অ্যানালাইজিং যদি তুমি সিস্টেমেটিক বা সায়েন্টিফিক ওয়েতে না করো, তবে কিন্তু তোমার যা রেজাল্ট সেটা কিন্তু তখন পাল্টে যাবে। যার ফলে তুমি যে প্রবলেম নিয়ে কাজটা শুরু করেছিলে, সেই প্রবলেম ভিত্তিক কিন্তু কাজটা হবে না। তার মানে ভালো করে দেখো, রিসার্চ কি বলছে, যে সিস্টেমেটিক প্রসেস, যে প্রসেস কি করছে, কালেক্টিং এন্ড অ্যানালাইজিং ইনফরমেশন, মানে ডেটা। এই এর ফলে কি হবে, এবার ডেটাটাকে যখন তুমি অ্যানালাইজিং করছো, তার ফলে তোমার যা ফিনোমেনন ছিল সেগুলো কি হচ্ছে, এবং তোমার যা ইনক্রিজ হবে, তোমার যে আগের থেকে নলেজ বা ফিনোমেনন যেগুলো তোমার তৈরি হয়েছিল, সেই নলেজগুলোকে তোমার কি হবে, ডেভেলপ হবে যদি সঠিক সায়েন্টিফিক মেথডে তুমি অ্যাপ্লাই করো। লাস্ট আর একটা যে পয়েন্টটা দিয়েছি সেটা হচ্ছে রিসার্চ ইজ এ মুভমেন্ট। আমি কি বলছি, রিসার্চ ইজ এ মুভমেন্ট। কেন মুভমেন্ট বলছি, তো রিসার্চ তো কোনো রিসার্চ করতে গেলেই মানে কোনো একটা প্রবলেম আসবে, সেই প্রবলেমটাকে সলিউশন করতে হবে, মধ্য কথা হচ্ছে এটাই। এই প্রবলেমটাকে সলিউশন কিভাবে করবো, ইন এ সায়েন্টিফিক ওয়ে আর সিস্টেমেটিক ওয়ে। তার মানে কি, তোমাকে কিন্তু রিসার্চ যখন তুমি শুরু করবে, তোমাকে মুভমেন্ট করতে হচ্ছে, বিভিন্ন প্রসিডিওর তোমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, বিভিন্ন রিভিউ রিলেটেড লিটারেচার খুঁজতে হবে, তোমাকে মেথোডোলজিতে যেতে হবে, সেখানে গিয়ে স্যাম্পেল কালেক্ট করতে হবে, সেই স্যাম্পেল থেকে তুমি কি কি ডেটা ইনফরমেশন কালেক্ট করতে চাইছো সেগুলো করতে হবে। মানে কি, তোমাকে অ্যাক্টিভিটি করতে হচ্ছে। এই জন্য আমি বলছি রিসার্চ ইজ এ মুভমেন্ট। এই মুভমেন্টে কেমন মুভমেন্ট লিখেছি, এ মুভমেন্ট ফ্রম নোন টু আননোন। মানে তোমাকে এই যে মুভমেন্টটা করছো রিসার্চের, সেটা হচ্ছে কি, জানা থেকে ক্রমশ অজানার দিকে যাচ্ছ। জানা মানে কি, ধরো তোমার একটা কনসেপ্ট আগে থেকে আছে, সেই কনসেপ্টের উপর ভিত্তি করে তুমি একটা গবেষণা শুরু করেছিলে, এবং শুরু করতে গিয়ে তুমি স্টেপ বাই স্টেপ, প্রতিটা স্টেপ বাই স্টেপ যখন তুমি কাজ করছো, কাজ করতে করতে তুমি দেখতে পাচ্ছ যে আস্তে 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 তোমার নলেজটা অনেক ডেভেলপ হচ্ছে, এবং এমন কিছু বিষয় যেগুলো তুমি আগে থেকে অবজারভেশন করেছিলে, সেই অবজারভেশন দেখা হলো তোমার আরো কিছু চেঞ্জেস হয়ে যাচ্ছে, অবজারভেশন তোমার পাল্টে যাচ্ছে। তুমি কোনো একটা এক্সপেরিমেন্ট স্টাডি কোনো একটা সাবজেক্টের উপর করছো, সেই এক্সপেরিমেন্ট স্টাডি করতে গিয়ে দেখছো তোমার একটা, যে তুমি যেটা ভেবে এক্সপেরিমেন্টটা শুরু করেছিলে, কাজটা শুরু করার পর তাদেরকে কোনো ট্রেনিং দেওয়ার পর তোমার নলেজ কিন্তু সেই ক্রমশ নতুন নতুন কিছু তথ্য বা নতুন নতুন অবজারভেশন তুমি খুঁজে পাচ্ছ। এই জন্য আমি বলছি, কি বলছি, রিসার্চ ইজ এ মুভমেন্ট ফ্রম নোন টু আননোন। মানে জানা থেকে ধীরে ধীরে রিসার্চ অজানার দিকে যাচ্ছে। এই হচ্ছে টোটাল মিনিং অফ রিসার্চ। এখানে কিন্তু অনেকগুলো কথা আছে, সেগুলোকে তোমরা কিন্তু নোট করে নেবে, কারণ এই ব্যাপারগুলো থেকে বারবারই কিন্তু প্রচুর প্রশ্ন এই জাতীয় বিষয় ইত্যাদি ইত্যাদি নানান সময় কিন্তু আসে। এবার আসবো আমি তোমাদেরকে আজকের যে বিষয়, সেই বিষয়ের টপিক নিয়ে। প্রথমেই দেখো কি আছে, কোয়ালিটি অফ এ গুড রিসার্চ। মানে একটা ভালো রিসার্চের কি কি গুণাবলী থাকা দরকার, কি কি গুণাবলী প্রয়োজন, যাকে আমরা একটা ভালো রিসার্চ বলবো। প্রথমে আমি কি দেখো, রিসার্চ কি বলেছে, সিস্টেমেটিক। তাহলে আগের দিন বলেছিলাম সিস্টেমেটিক সম্পর্কে, বলেছিলাম তোমাদেরকে, সিস্টেমেটিক বলেছিলাম, সায়েন্টিফিক মেথড বলেছিলাম, সিকুয়েন্সিয়াল বলেছিলাম, লজিক্যাল বলেছিলাম। এই কথাগুলো কিন্তু আগের ক্লাসে বলেছি, তবুও আমি আরেকবার রিভাইজ করে নিচ্ছি, তোমরা কিন্তু আগের ক্লাসটা দেখে নেবে ভালো করে। তাহলে কি বলেছে, রিসার্চের একটা ভালো কোয়ালিটি কি, গুড কোয়ালিটি হচ্ছে সিস্টেমেটিক।
মানে রিসার্চ যখন করব, রিসার্চ একটা লেন্দি প্রসেস, তাহলে ওই প্রসেসটাকে যদি আমরা সঠিকভাবে করতে চাই এবং একটা ভালো রিসার্চ করতে চাই, তাহলে রিসার্চকে কী করতে হবে, স্টেপ বাই স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। স্টেপ বাই স্টেপ প্রসেসটাকে যদি আমি মেনটেন করে রিসার্চটা করি, তবে কিন্তু আমার রিসার্চটা একটা ভালো রিসার্চ বা একটা গুড রিসার্চ হবে। এখানে স্টেপ বাই স্টেপ মানে কি, ধরো প্রথমে আমাদের স্যাম্পলিং ডিজাইনটা কী হবে, তারপরে তার স্ট্যাটিস্টিক্যাল ডিজাইনটা কী হবে, ইত্যাদি প্রসেসগুলো কিন্তু আমাদের পুরো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তারপর আছে কি, দেখো সায়েন্টিফিক মেথড আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে সায়েন্টিফিক মেথডটা কি, সেটা কিন্তু আমরা আগের দিন জেনেছিলাম যে আমরা সায়েন্টিফিক মেথড মানে ধরো এই যে সায়েন্টিফিক মেথড, মানে সায়েন্টিফিক মেথড যদি আমরা রিসার্চের মধ্যে খুব ভালো করে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের কী হবে, রিসার্চের ইরোর হওয়ার প্রবাবিলিটি কিন্তু চান্সেসটা অনেকটা কমে যাবে। এই জন্য মাথায় রাখতে হবে যে রিসার্চের মধ্যে জন্য আমরা সায়েন্টিফিক মেথডটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি। তারপরে কী আছে, সিকুয়েন্সিয়াল মানে কি, দেখো রিসার্চ করার জন্যে তোমাকে এখানে কিছু সিকুয়েন্স একদম আছে, যে আমাদের চ্যাপ্টার 1 বা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, কারপরে কোনটা হবে, হ্যাঁ, কখন আমরা বা কোন চ্যাপ্টারে কী লিখবো, রিসার্চ ডিজাইনটা কখন হবে, স্যাম্পলিং ডিজাইনটা কী হবে, কী আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করব, তারপরে আমরা রেজাল্ট ডিসকাশন কীভাবে লিখবো, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কী ধরনের আমাদেরকে বিষয় লিখতে হবে, ইত্যাদি সমস্ত কিছু কিন্তু একটা নির্দিষ্ট সিকুয়েন্স আছে। তাহলে তোমাকে যখন একটা ভালো রিসার্চ করবে, তাহলে ওই সিকুয়েন্স মেনে কিন্তু তোমাকে পরপর স্টেপ বাই স্টেপ রিসার্চটাকে করতে হবে, তবেই কিন্তু একটা ভালো রিসার্চ বা গুড রিসার্চ আমরা বলবো। তারপরে পয়েন্ট কি, লজিক্যাল। এই কথাটা কিন্তু তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম। লজিক্যাল কথাটা হচ্ছে, তুমি যে রিসার্চটা করছো সেই রিসার্চের যে পারপাস, সেই পারপাসটার জন্য একদম লজিক্যাল হয়, মানে যুক্তিসঙ্গত হয়, মানে একদম পরিষ্কার তুমি কি উদ্দেশ্য নিয়ে কাজ করছো সেই উদ্দেশ্যটা সম্পর্কে তোমাকে পরিষ্কার কিন্তু রিসার্চের মধ্যে লিখতে হবে, এবং সেই পরিষ্কার কনসেপ্টটা কিন্তু তোমার মধ্যেও থাকতে হবে। যদি তোমার মধ্যে না থাকে, তবে কিন্তু সোসাইটির কাছে তুমি তোমার কনসেপ্টটাকে কিন্তু বোঝাতে পারবে না। এই জন্য রিসার্চ যখনই তুমি করবে, একটা যুক্তিসঙ্গত, মানে একটা নির্দিষ্ট পারপাসের জন্য থাকে, তবে কিন্তু একটা ভালো রিসার্চ আমি বলতে পারবো। তারপরে কী হচ্ছে, এম্পিরিক্যাল কথাটার অর্থ হচ্ছে এভিডেন্ট, মানে তুমি যে টেস্টগুলো করছো, তুমি যে এক্সপেরিমেন্ট করছো, সেই এক্সপেরিমেন্টের প্রুফ জন্য কিন্তু থাকা চাই। তুমি যা রেজাল্ট পাবে, যে এক্সপেরিমেন্ট করে তুমি পাবে বা অবজারভেশন করে পাবে, সেগুলোর জন্য সঠিক এভিডেন্ট তোমার রিসার্চের মধ্যে থাকে। তারপরে কথা হচ্ছে, দেখো রেপ্লিকেবল কথাটার অর্থ হচ্ছে রিপিটেডনেস। মানে পুনরায়। ধরো তুমি কোনো একটা গবেষণা আগে অলরেডি হয়ে গেছে, সেই গবেষণাটাকে কিন্তু তুমি যদি সঠিক ওয়েতে যদি পুনরায় একবার করো, তাহলে কিন্তু একই রেজাল্ট বা আসার সম্ভাবনা থাকবে। যে রিসার্চ যে পুরনো একবার হয়ে গেছে মানে যে আমি সেই রিসার্চটা করতে পারবো না, এমন বিষয় এটা নয়। সেটা কিন্তু রিপিটেডনেস করা যেতেই পারে। হয়তো তোমার সেখান থেকে একটা রিসার্চের যা রেজাল্ট এসছো, তুমি সেই রিসার্চটা থেকে একটা কনসেপ্ট করলে, তুমি দেখলে সেই রিসার্চটা এই স্যাম্পলের উপর দিয়ে হয়েছিল, বা এই পপুলেশনের উপরকে টার্গেট করা হয়েছিল, তাহলে বা এই মেথোডোলজিটা অ্যাপ্লাই করা হয়েছিল, তাহলে আমি এই রিসার্চটাকে এই মেথোডোলজি, অন্য কোনো মেথোডোলজি বা অন্য কোনো স্যাম্পলিং ডিজাইন বা অন্য কোনো রিসার্চ ডিজাইনটাকে অ্যাপ্লাই করে সেই কাজটাকে আমি করে দেখব যে রেজাল্টের মধ্যে কী ডিফারেন্স আসছে। ওই যে যেহেতু কথাটা আমি তোমাদের প্রথম ক্লাসে একটা গ্লাস অফ ওয়াটার দিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের প্রবলেমটা হচ্ছে সেই গ্লাস থেকে জলটা থেকে বের করা, এবং এই জলটাকে বের করতে গেলে তুমি কি কি উপায়ে সেই জলটাকে বের করবে, সেই জন্য বলছি রিসার্চ কিন্তু রেপ্লিকেবল বা রিপিটেডনেস করাই যেতে পারে। ক্লিয়ার? তারপরে পয়েন্ট দেখো, ক্রিয়েটিভ মানে তুমি যে রিসার্চটা করবে, তোমার রিসার্চটা যদি একটা ভালো রিসার্চ করতে চাও, অবশ্যই কিন্তু তোমার রিসার্চটা একটা ক্রিয়েটিভিটি থাকা দরকার, নতুনত্ব কিছু থাকা দরকার। যদি নতুনত্ব কিছু না থাকে, তবে কিন্তু তোমার রিসার্চটার মধ্যে একটা ভালো রিসার্চ কিন্তু আমরা বলবো না। দেখো ভালো আমরা, দেখো তোমরা তো যখন পরীক্ষার খাতায় একই প্রশ্নের উত্তর কিন্তু যখন তোমরা লেখো, আমরা পার্টিকুলার কী হয়, কোনো খাতা দেখে আমরা বলি না এই খাতার উত্তরটা খুব ভালো লিখেছে। কেন বলছি? কারণ সেই খাতার ভিতর কিছু তোমাদের যে ইন জেনারেল যা লেখা হয়, সেখান থেকে নতুনত্ব কিছু, তার ক্রিয়েটিভিটি থাকে, নতুন কিছু হয়তো লিখেছে। ঠিক রিসার্চের ক্ষেত্রেও তাই, যে তোমাকে নতুনত্ব কিছু করতে হবে। এমন নয় যে প্রবলেমগুলো অলরেডি বহুবার সেই প্রবলেমগুলো কাজ হয়ে গেছে, সেই প্রবলেমগুলো নিয়ে রিসার্চ হয়ে গেছে, সেই প্রবলেমগুলোকে কী করছো তুমি, বারবার সেই একই ধরনের কাজ করছো, তাহলে কিন্তু সেটা কখনোই একটা ভালো রিসার্চ হবে না। তাহলে রিসার্চ যখন তুমি করবে, সেই রিসার্চটার জন্য মাথায় রাখবে যে তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকে, নতুন কিছু খোঁজার, নতুন কিছু জানার জন্য একটা আগ্রহ বা চেষ্টা তোমাদের মধ্যে থাকে। তারপরে কি আছে,
ইউজ অফ মাল্টিপল মেথড, মানে এই যে তুমি যে রিসার্চের মধ্যে, রিসার্চ একটা লেন্দি প্রসেস, বড় প্রসেস, সেখানে বিভিন্ন স্টেপ বাই স্টেপ তোমাকে রিসার্চটা করতে হবে। তাহলে এই রিসার্চটার মধ্যে যেন একটা ভ্যারাইটি মানে বিভিন্ন ধরনের মেথড জন্য তুমি ইউজ করো, যে তোমার রিসার্চের স্যাম্পেলিং ডিজাইনটা কী হবে, পপুলেশন থেকে যখন স্যাম্পেল কালেক্ট করবে তার মেথডটা কী হবে, স্ট্যাটিস্টিক্যাল মেথডটা কী হবে। তাহলে ভ্যারাইটি অফ মেথড যেন তোমার রিসার্চের মধ্যে থাকে, যত ভ্যারাইটি অফ মেথড তোমার রিসার্চের মধ্যে থাকবে এবং সায়েন্টিফিক ওয়েতে সেগুলোকে যখন ব্যবহার করবে তোমার রিসার্চের মধ্যে হিরো হওয়ার প্রবাবিলিটি কম থাকবে। তাহলে একটা কি ভালো রিসার্চ বা একটা গুড রিসার্চ আমরা কোনগুলোকে বলবো, কোন কোন বৈশিষ্ট্যগুলোকে থাকলে বলবো। তাহলে দেখো, একটা রিসার্চ যখন হবে সেটা একটা সিস্টেমেটিক হয়ে হবে, সায়েন্টিফিক মেথড ইউজ করা হবে, সিকোয়েন্সিয়াল হবে, লজিক্যাল হবে, এম্পিরিক্যাল, রেপ্লিকেবল, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইউজ অফ মাল্টিপল মেথড। তাহলে এই বিষয়গুলো যদি কোনো একটা গবেষণার মধ্যে থাকে তাহলে সেই গবেষণাটাকে আমরা কি বলবো, সেই গবেষণাটা হলো একটা ভালো গবেষণা বা একটা ভালো রিসার্চ। ক্লিয়ার? এরপরে আসি তখন নিড ফর রিসার্চ, মানে আমাদের রিসার্চের প্রয়োজনটা কেন, কেন আমরা রিসার্চটা করব। প্রথমেই বলেছি রিসার্চটা আমরা কেন করব, এক্সপ্লোর করার জন্য, নলেজটাকে, যে কোনো বিষয়ের নলেজটাকে জানার জন্য, কোনো একটা তথ্য সেটাকে সঠিকভাবে বিশ্লেষণ করার জন্য, বিভিন্ন এক্সপেরিমেন্ট করার জন্য, সেই তথ্যটাকে সঠিকভাবে তথ্যটাকে বিশ্লেষণ করব, সেটাকে এক্সপ্লোর করব, নতুন নতুন ইনফরমেশান জানার জন্য কিন্তু আমাদের রিসার্চটাকে করব। তারপরে কি আছে, ডেসক্রাইব, এইবার যে বিষয়টাকে পাবো সেই যে বর্ণনা করতে হবে, কেন আমি এই রেজাল্টটাকে পেলাম সেটাকে একটা লিখতে হবে, ডেসক্রাইব আকারে সেটাকে লিখতে হবে, তার চিত্র অঙ্কন করতে হবে, প্রেজেন্ট করতে হবে, যে আমার রিসার্চের মধ্যে যা যা তথ্যগুলো পাবে সেগুলো সুন্দর করে তোমাকে ডেসক্রাইব করতে হবে, কেন এই রিসার্চের এই রেজাল্ট হলো, বা এই যে তোমার যে অবজারভেশন সেই অবজারভেশনটা কেন হলো, ইত্যাদি বিষয়গুলো কিন্তু সুন্দর করে তোমাকে ডেসক্রাইব করতে হবে। ক্লিয়ার? নেক্সট দেখো, ডায়াগনোসিস। ডায়াগনোসিস মানে কি, এটা মূলত হেলথ রিলেটেড রিসার্চের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে তোমাকে ডিপলি অ্যানালিসিস করতে হবে যে তোমার প্রবলেমটা কোথায়, সেই প্রবলেমের সমাধানটাকে তোমাকে খুঁজতে হবে। মূলত এটা কি হয়, ক্লিনিক্যাল রিসার্চের ক্ষেত্রে, ক্লিনিক্যাল রিসার্চের ক্ষেত্রে এটা ভীষণভাবে কাজে লাগে। কেমন, ধরো একটা পেশেন্ট, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, যে কোনো একটা রোগীকে যখন আমরা প্রথমে হসপিটালাইজ করি, প্রথমে কী হয়, ডাক্তার সেগুলোকে দেখে, সেই পেশেন্টকে দেখে সেগুলোকে বিভিন্ন টেস্ট সেগুলোকে করায়, সেই টেস্টগুলো করছে মানে কি ডায়াগনোসিস করছে, পার্টিকুলার তার সমস্যাটা কোথায় সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে। তাহলে একটা কেন রিসার্চটা করছে, তাহলে ডায়াগনোসিস করতে হবে, সমস্যাটার প্রকৃত সমস্যাটা কোথায়, সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করতে হবে। তারপরে কি আছে দেখো, হাইপোথিসিস টেস্টিং করতে হবে। এবার হাইপোথিসিস কি সেই বিষয়টা আমি তোমাদেরকে এখন বলবো না, কারণ এরপরে কোনো একটা ক্লাস তোমাদের শুধুমাত্র হাইপোথিসিস নিয়ে থাকবে, সেজন্য আমি হাইপোথিসিস বলবো না। তাহলে মাথা রাখবে, হাইপোথিসিস টেস্টিং করার জন্য কিন্তু রিসার্চটা প্রয়োজন। তারপরে আছে কি ইন্ডাকশন অ্যান্ড ডিডাকশন প্রসেস, এইটা খুব গুরুত্বপূর্ণ। ইন্ডাকশন ডিডাকশন প্রসেস কি, ইন্ডাকশন ডিডাকশন হচ্ছে একটা রিসার্চের প্রসেস, যে প্রসেসটা আমি তোমাদের আজকের ভিডিওতেই পরের স্লাইডে আজকে ক্লাসে আছে, সেখানে আমি ডিটেলসে তোমাদেরকে ইন্ডাকশন এবং ডিডাকশন মেথড বা প্রসেসটা আমি তোমাদেরকে ডিটেলসে বলবো। তাহলে আসি আমরা পরের টপিকে, যে ক্রাইটেরিয়া অফ এ গুড রিসার্চ। একটা ভালো রিসার্চের কী কী গুণাবলী থাকা দরকার। তবে এখানে অনেকগুলো পয়েন্ট আমি লিখেছি, সেগুলো স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে প্রথমে বলবো। তাহলে প্রথম পয়েন্টটা দেখো, রিসার্চ ইজ হাইলি পারপাসিভ অ্যান্ড ক্লিয়ারলি ডিফাইন্ড। তাহলে প্রথম পয়েন্টটা কি, রিসার্চ কী করছে, সবসময় একটা ভালো রিসার্চের একটা পারপাস থাকবে। হ্যাঁ, আমি কী জন্য সেই বিষয়টাকে, কী জন্য গবেষণাটা করছি, কী সমস্যার সমাধান করতে যাচ্ছি, এই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে তোমাকে কনসেপ্টটাকে তোমার মধ্যে ক্লিয়ার থাকতে হবে। এবং তুমি যদি সেই পারপাসটাকে ভালো করে বোঝো, তবেই কিন্তু সেই বিষয়টা অন্য কাউকে তুমি বোঝাতে পারবে। এবং সেই পারপাসটাকে কী করতে হবে, সুন্দরভাবে সেগুলোকে তোমাকে আগে জানতে হবে, তারপর সেই বিষয়টাকে অন্যজনের কাছে পৌঁছতে হবে। উইদাউট পারপাস কিন্তু কোনো রিসার্চ সম্ভব না। মানে কি, রিসার্চ কেন পারপাস সম্ভব হবে, আর আমরা কোনো একটা প্রবলেম করছি, তাহলে সেই প্রবলেমের সমাধানটা সম্পর্কে কী সমাধান করতে চাইছি সেটা কিন্তু আগে ক্লিয়ারলি তোমাকে ডিফাইন করতে হবে এবং তোমার মধ্যে একটা পরিষ্কার ধারণা রাখতে হবে। ক্লিয়ার? তারপর কী আছে,
রিসার্চ প্রসেস ইন ডিটেল, মানে রিসার্চ প্রসেসটা তোমাকে যেটা হবে যেমন কী কী মেথড তুমি ইউজ করবে, হ্যাঁ সেই মেথডগুলো সম্পর্কে তোমাকে সুন্দরভাবে পরিষ্কার কিন্তু ওই রিসার্চের মধ্যে লিখতে হবে, ডিটেলসে তোমাকে লিখতে হবে যে আমি আমার রিসার্চের মধ্যে এই মেথডোলজি ইউজ করেছি, এই প্রসিডিওর অ্যাপ্লাই করেছি, যে রিসার্চটাকে আমি এক্সপেরিমেন্টাল করেছি না স্যাম্পলিং ডিজাইন কী করেছি না কোনো অবজারভেশন ডিজাইন করেছি ইত্যাদি বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে ডিটেলসে তোমাকে রিসার্চের মধ্যে লিখতে হবে। তারপরের পয়েন্টটা দেখো, রিসার্চ ডিজাইন থ্রুলি প্ল্যান অ্যান্ড মেনটেন অ্যাকুরেট স্ট্যান্ডার্ড। তাহলে কি বলছে, এই যে রিসার্চ যে ডিজাইনটা তুমি করছো সেই ডিজাইনটা কি করছে তোমাকে আগে থেকে প্ল্যান করতে হবে, যে তুমি যদি এই যে পারপাসটা যখন তুমি সিলেক্ট হয়ে গেলো, তোমার প্রবলেম যখন আইডেন্টিফাই হয়ে গেল, তখন তো কী করতে হবে, এইবার তোমাকে রিসার্চ ডিজাইন যেটা করবে কীভাবে তুমি ডিজাইন করবে তার জন্য তোমার সুপারভাইজারের সাথে কথা বলতে হবে, বিভিন্ন সাবজেক্ট এক্সপার্টের সাথে কথা বলতে হবে, কথা বলে রিসার্চের ডিজাইনটা তোমাকে ভালো করে করতে হবে। যদি তোমার রিসার্চের ডিজাইনটা ঠিক মতো না হয় তাহলে কিন্তু তুমি অ্যাকুরেট রেজাল্ট কিন্তু তুমি পাবে না। তাহলে এই ডিজাইন করার সময় তোমাকে মাথায় রাখতে হবে যে আমি আমার যে রিসার্চটা ডিজাইন করবো কী ধরনের ডিজাইন করবো, এটা কি এক্সপেরিমেন্টাল ডিজাইন করবো না কি স্যাম্পলিং ডিজাইন হবে, এটা কি র্যান্ডম স্যাম্পলিং মেথড হবে না পারপাসিং স্যাম্পলিং মেথড হবে না কোটা র্যান্ডম স্যাম্পলিং মেথড হবে বা এটাকে কি অবজারভেশন মেথড হবে ইত্যাদি বিষয়গুলো কিন্তু আগে থেকে তোমাকে সুন্দর করে প্ল্যান করতে হবে। আর কী করতে হবে, অ্যাকুরেট স্ট্যান্ডার্ড, মানে কি মাথায় রাখতে হবে এই এথিক্যাল স্ট্যান্ডার্ড যে বিষয়টা হচ্ছে যে তোমার যে রিসার্চ তুমি যেটা করছো তার মধ্যে কোনো ম্যানিপুলেশন করা যাবে না, অর্থাৎ একদম যা রিসার্চ যা অবজারভেশন বা যা এক্সপেরিমেন্ট পাবে সেটা সঠিক প্রুফ তোমাকে দিতে হবে, কোনো কিন্তু বা সঠিক সায়েন্টিফিক মেথড তোমাকে ইউজ করতে হবে এবং যা তুমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে যে রেজাল্ট পাবে সেইটাই তোমাকে দিতে হবে, কোনো কিন্তু ভুল কিন্তু করা যাবে না একটা ভালো রিসার্চের ক্ষেত্রে। ক্লিয়ার? এরপরে হচ্ছে 2 নম্বর পয়েন্ট দেখো, যেটা হচ্ছে লিমিটেশন আর ফ্রাঙ্কলি রিভেলড, মানে লিমিটেশন আমরা জানি রিসার্চের এই লিমিটেশন ক্ষেত্রে গিয়ে আমি দুটো জিনিস আমি তোমাদেরকে বলবো, যে দেখো অনেক সময় আমরা রিসার্চের ক্ষেত্রে কিছু ডিলিমিটেশন থাকে কিছু লিমিটেশন থাকে। ডিলিমিটেশন হচ্ছে বাউন্ডারি, ধরো বাড়ির চারপাশে যে পাঁচিল দেওয়া থাকে সেই পাঁচিলের মধ্যে কী কী আছে তুমি জানো, ক্লিয়ার, সেটা হচ্ছে তোমার জায়গা। ডিলিমিটেশন হচ্ছে তোমার জায়গা, যে তুমি একটা রিসার্চ যখন শুরু করবে তুমি এই ডিলিমিটেশন যে আমি এই ক্রাইটেরিয়াগুলো যে আমি যে সাবজেক্ট সিলেক্ট করবো তাদের কতগুলো স্যাম্পেল সিলেক্ট করবো, কোথা থেকে স্যাম্পেল সিলেক্ট করবো, তাদের এজ গ্রুপ কত, কি কি ভেরিয়েবল নেব ইত্যাদি বিষয়গুলো হচ্ছে ডিলিমিটেশন। আর একটা হচ্ছে কি লিমিটেশন, মানে যেটা তোমার আন্ডারে নেই, তোমার ক্যাপাসিটি নেই, যে তুমি যখন ডিউরিং ওই পপুলেশন বা থেকে যখন স্যাম্পেল কালেক্ট করবে, স্যাম্পেল থেকে তুমি যখন কোনো ইনফরমেশনটাকে নেওয়ার চেষ্টা করবে, সেটা ফিজিক্যালি হতে পারে বা কোনো ইন্টারভিউ হতে পারে, কোনো ভাইভা হতে পারে, বিভিন্ন যে মেথড আছে সেগুলো যখন অ্যাপ্লাই করে যখন কোনো ডেটাগুলো ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করবে, সেখানে গিয়ে নিত্য নতুন কিছু প্রবলেম হতে পারে, যে প্রবলেমগুলো তোমাকে কিন্তু সুন্দরভাবে তোমার রিসার্চের মধ্যে কিন্তু আর লিখতে হবে, লিমিটেশনে তোমাকে কিন্তু সেগুলোকে লিখতে হবে, কখনো কিন্তু সেই লিমিটেশনগুলো কখনো তুমি কিন্তু ইগনোর করতে পারবে না। একটা ভালো রিসার্চের কিন্তু এই একটা অন্যতম ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য। তারপরে দেখো পরের পয়েন্ট কী আছে, অ্যাডিকুয়েট অ্যানালিসিস ফর ডিসিশন মেকার নিড। এই যে এই জায়গাটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে তুমি ধরো একটা রিসার্চ শুরু করছো, রিসার্চ শুরু করার পরে তুমি সমস্ত স্যাম্পল থেকে ইনফরমেশান কালেক্ট করেছো, এইবার তোমাকে কী করতে হবে, অ্যানালিসিস করতে হবে, মানে তোমাকে স্ট্যাটিস্টিক্যালি ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশনের সময় কী ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস হবে সেটা কিন্তু তোমাকে আগে থেকে ডিজাইন করা দরকার, আগে থেকে বিভিন্ন এক্সপার্টের সাথে কথা বলে সেটাকে কিন্তু ডিজাইন করা দরকার, এবং সেই ডিজাইনটাকে এমনভাবে করতে হবে যাতে তুমি যে পারপাসটা ফুলফিল করতে যাচ্ছ সেই পারপাসটা যেন সঠিকভাবে সেই ক্যালকুলেশনের দ্বারা সম্ভব হয়। এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, যে ধরো কোনো একটা এই যে ইরোর এই টাইমে যদি কোনো একটা ক্যালকুলেশন যদি সঠিক না হয়, ধরো ম্যাথামেটিক্সে 0.5 যদি আমরা কখনো ভুল করি তাহলে দেখবো আমাদের একটা সম্পূর্ণ সেই রেজাল্ট কিন্তু একটা অন্যরকম আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক যেটা আমি চাইছিলাম সেটা কিন্তু আসছে না, তার মানে পুরো ক্যালকুলেশনটা কিন্তু আমাদের যদি ম্যাথামেটিক্স ক্যালকুলেশনে কোনো কিছু ভুল করি পুরো ক্যালকুলেশনটাই কিন্তু আমাদের ভুল হবে। রিসার্চের ক্ষেত্রেও এই অ্যাডিকুয়েট অ্যানালিসিসটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যানালিসিসের যে রেজাল্টটা আসবে তার উপরেই কিন্তু তোমার সমস্ত কাজের ডিসিশন নির্ভর করছে, কি কি রেজাল্ট তুমি ওই অ্যানালিসিস উপর বেস করে তুমি তৈরি করছো বা লিখছো।
তার মানে ওই যে ক্যালকুলেশনটা তুমি যখন করবে সেটাকে ফুললি তোমাকে সুন্দর করে সেটাকে ডিজাইন করতে হবে এবং ওই ক্যালকুলেশনটাকে খুব সুন্দরভাবে কোনো এক্সপার্টকে দিয়ে কিন্তু ওই অ্যানালিসিসটা তোমাকে করতে হবে। সেই অ্যানালিসিস উপর বের করে কিন্তু তোমার ডিসিশান কিন্তু বা তোমার রেজাল্ট কিন্তু তৈরি হবে। সেই জন্যে অ্যানালিসিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এরপরে আসি ফাইন্ডিং প্রেজেন্ট আনঅ্যাম্বিগিয়াসলি, মানে তুমি যেটা করছো, তোমার যেটা ফাইন্ডিং খুঁজে পাচ্ছ সেটা কিন্তু একদম পরিষ্কার ক্লিয়ারলি ডিফাইন করতে হবে। যা কিছু পাচ্ছ সেখানে যে সমস্ত কিছু তথ্য পাচ্ছ একদম পরিষ্কারভাবে কিন্তু তোমার রিসার্চের মধ্যে সেটাকে কিন্তু সুন্দরভাবে সেটাকে কী করতে হবে, ক্লিয়ারলি সেটাকে ডিফাইন করতে হবে, ক্লিয়ারলি সেটাকে পরিষ্কারভাবে লিখতে হবে। যে যে তথ্য যে যে ইনফরমেশনগুলো তুমি তোমার রিসার্চ থেকে পাবে সেগুলোকে সুন্দরভাবে তোমার রিসার্চের মধ্যে সেগুলোকে লিখবে। তারপরে কী আছে, কনক্লুশন জাস্টিফাইড, মানে জাস্টিফিকেশান করতে হবে। তুমি যে রেজাল্টটাকে পেলে সেই রেজাল্টটাকে এবার জাস্টিফাই করতে হবে, মানে তোমার রেজাল্টটার এগেনস্টে কী করতে হবে, তোমাকে সঠিক ইনফরমেশান দিতে হবে যে তোমার রেজাল্টটা যে অমুকের থেকে অমুক হাইটটা বেশি বা অমুক গ্রুপের থেকে অমুক গ্রুপের হাইট বেশি, এটা কেন হলো। তার পরিপ্রেক্ষিতে তোমাকে কিন্তু বিভিন্ন প্রকার লিটারেচারের সাপোর্ট দিতে হবে যে এই লিটারেচার এই কারণের জন্যে এদের, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে ট্রাইবাল আর নন ট্রাইবাল পপুলেশনের যদি তুমি কোনো একটা ফিটনেস প্যারামিটার কম্পেয়ার করো বা প্যারামিটার্সের তুলনা করো, তুমি দেখছো যে ট্রাইবাল পপুলেশনদের ফিটনেসটা ভালো নন ট্রাইবালদের থেকে, তাহলে এই যে ট্রাইবাল পপুলেশনের ফিটনেসটা কেন ভালো সেই সম্পর্কে কিন্তু তোমাকে জাস্টিফাই করতে হবে, সঠিক ইনফরমেশন দিতে হবে, সাপোর্টেড লিটারেচার তোমাকে দিতে হবে। তাছাড়া কিন্তু ভালো রিসার্চের কিন্তু যদি তুমি এগুলো না দাও তবে কিন্তু সেটাকে আমরা কখনোই একটা ভালো রিসার্চ বা গুড রিসার্চ বা একটা ট্রু রিসার্চ কিন্তু আমরা বলতে পারবো না। তারপরটা কী আছে দেখো, পরের পয়েন্টটা দ্য রিসার্চার এক্সপিরিয়েন্স রিফ্লেক্টেড, মানে তুমি একটা গবেষণা করছো, তোমার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব দরকার। এইবার তুমি অ্যাজ এ স্টুডেন্ট তোমার মধ্যে কি সেই রিসার্চের কোনো এক্সপিরিয়েন্স আছে, থাকে না বলেই কী হয়, আমরা কি দরকার, এক্সপার্ট দরকার। মানে এই এক্সপার্ট কারা, দেখবে যে তোমাদের বিভিন্ন যখন পিএইচডি করে বা তোমরা যখন এই যে এমপিএর দাদাদিরা কী করছে, তারা যখন এই যে ডিসার্টেশনে কাজ করছে, মানে কি ছোটোখাটো একটা রিসার্চ করছে, সেই রিসার্চ করার সময় কী হয়, তাদের একজন করে সুপারভাইজার বা একজন করে গাইড থাকে। সেই গাইড কী করে, সেই গাইড তার রিসার্চের ডিজাইনটা কী হবে, রিভিউ অফ লিটারেচার কীভাবে একটা প্রবলেমটাকে আইডেন্টিফাই করবে, সেখান থেকে কী কী ডিজাইন করে কোন কোন মেথড অ্যাপ্লাই করে রিসার্চটাকে করবে যাতে রিসার্চের মধ্যে কোনো ভুল ত্রুটি ইত্যাদি না হয়, তাহলে এই সমস্ত বিষয়গুলো কী করবে, অ্যাজ এ সুপারভাইজার সেই সুপারভাইজার কিন্তু রিসার্চারকে গাইড করবে। সেই জন্য একজন ভালো রিসার্চ করতে গেলে অতি অবশ্যই একজন এক্সপার্ট দরকার। সেই এক্সপার্টই কিন্তু, উইদাউট এক্সপার্ট কিন্তু একটা ভালো রিসার্চ কখনোই সম্ভব নয়। ক্লিয়ার। তারপরে কি আছে, রিসার্চ ইজ কেয়ারফুলি রেকর্ডেড অ্যান্ড রিপোর্টেড। এই যে সমস্ত প্রসিডিওরগুলো তুমি অ্যাপ্লাই করার পরে কি করবে, তোমার এবার সমস্ত পদ্ধতি যা যা তুমি রেজাল্ট পেলে, যা যা তথ্য পেলে, যে যে স্টেপগুলো ফলো করলে, যে যে ডিজাইনগুলো তুমি নিলে এবং কাদের থেকে ইনফরমেশানগুলো নিয়ে সমস্ত তথ্যগুলোকে কী করতে হবে, সুন্দর করে তোমাকে রেকর্ড করতে হবে। মানে তোমার যে রিসার্চের যে সিকুয়েন্স আছে সেই সিকুয়েন্স অনুযায়ী তোমাকে স্টেপ বাই স্টেপ তোমাকে সেগুলোকে লিখতে হবে। ফাইনালি সেগুলোকে লেখা হয়ে গেলে তারপরে সেটাকে রিপোর্ট করতে হবে। মানে এইবার তোমার তথ্যটাকে সোসাইটির কাছে সেটাকে পৌঁছে দিতে হবে। সোসাইটির কাছে যখন পাবলিশ করবে তখন তোমার রিসার্চটা কিন্তু ভালো রিসার্চ আমরা তখনই বলবো। যে রিসার্চ প্রসেসটাকে সুন্দরভাবে তুমি সেটাকে রেকর্ড করলে, কিন্তু এই রেকর্ড করার সময় মাথায় রাখতে হবে কোনো তাড়াহুড়ো করা যাবে না, খুব ধীরে স্থিরে সমস্ত কিছু মাথায় রেখে তবেই কিন্তু রিসার্চটাকে লিখতে হবে এবং ফাইনালি সেটাকে লেখার পরে রিপোর্ট আকারে পেশ করতে হবে। ক্লিয়ার। তারপরে কি আছে, রিসার্চ ইজ এ সায়েন্টিফিক মেথড। তাহলে এই যে সায়েন্টিফিক মেথড কি তোমাদেরকে আগের দিন বলেছিলাম, তোমরা সেখান থেকে দেখে নিও যে রিসার্চের মধ্যে যেন অবশ্যই সায়েন্টিফিক মেথডটাকে আমরা ব্যবহার করি। কারণ রিসার্চ মানেই বিভিন্ন প্রকার এত লেন্দি প্রসেস করার জন্য বিভিন্ন প্রকার ইরর হতে পারে, সেই ইররগুলো যাতে না হয় সেই জন্য কী দরকার, রিসার্চ বিভিন্ন প্রকার সায়েন্টিফিক মেথড রিসার্চের মধ্যে অতি অবশ্যই ইউজ করা দরকার। তার ফলে এইগুলো হচ্ছে সমস্তগুলো হচ্ছে ক্রাইটেরিয়া হবে গুড রিসার্চ। মানে একটা ভালো রিসার্চ করতে গেলে আমাদের এই বৈশিষ্ট্য, এই বিষয়গুলো অতি অবশ্যই কিন্তু থাকতে হবে। এইবার আজকের ক্লাসের যে মূল বিষয় বা মূল টপিক সেটা হচ্ছে এই ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ থিওরি বা ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ প্রসেস। মূলত এই রিসার্চ এই দুটো প্রসেস বা দুটো থিওরি মেনেই হয়ে থাকে।
এবং এটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে বহু বছর কিন্তু এখান থেকে প্রতি বছরই কম বেশি কিছু না কিছু প্রশ্ন তোমাদের মধ্যে এই বিভিন্ন ইউজিসি নেট সেটের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো আসে। সেই জন্য এই বিষয়টাকে আমি কিন্তু একদম খুব সিম্পল ইজিলি ভাষায় তোমাদেরকে বোঝাবো। তোমরা কিন্তু সেই বিষয়টাকে খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবে। যদি কোনো এই বিষয়টা আমি বলার পরেও যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি তোমাদেরকে সেই সমস্যাটাকে সমাধান করব। দেখো, প্রথমে আমি বলি ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ সেই বিষয়টা। ইন্ডাকটিভ কথাটাকে যদি আমি বলি, সিম্পলি তুমি মনে রাখবে ইন্ডাকটিভ হচ্ছে মানে হচ্ছে ইনক্রিজ, ইন্ডাকটিভ মানে হচ্ছে প্লাস চিহ্ন দিলাম, ধরো ইনক্রিজ করছে, আর ডিডাকটিভ মানে হচ্ছে ডিক্রিজ করছে, আমি এটাকে মাইনাস সিম্বল দিয়ে ডিনোট করলাম। তাহলে দেখো, ইন্ডাকটিভ মানে আমি কি সাইন দিলাম, প্লাস সাইন, মানে কোনো কিছু ইনক্রিজ করছে, আর ডিডাকটিভ মানে কি আমি মাইনাস সিম্বল দিলাম, কোনো কিছু ডিক্রিজ করছে। ধরো কোনো একটা ছোট্ট ইনফরমেশান ইনক্রিজ করছে, কোনো একটা ছোট্ট ইনফরমেশান যখন সেটা বৃহৎ আকারে যখন এক্সপ্লোর করা হয়, একটা ছোট্ট পার্টিকুলার ঘটনা, সেই বিষয়টাকে যখন বৃহৎ আকারে এক্সপ্লোর করা হয় তখন কি হবে, বা বৃহৎ আকারে এক্সপ্লোর করছি মানে কি, যে ছোট্ট ঘটনার যে বিষয়টা ছিল সেই বিষয়টা কি হচ্ছে সবার কাছে পৌঁছে যাচ্ছে, মানে নলেজটাকে ইনক্রিজ হচ্ছে, তখন আমরা তাকে বলবো ইন্ডাকটিভ প্রসেস। বোঝা গেল না তো? আর একটু তোমাদেরকে একদম বাস্তব, একদম রিয়েল, একদম খুব সিম্পল উদাহরণ দিচ্ছি। ধরো কোনো একটা ঘটনা আমি তোমাদেরকে বললাম বা আমি যে কোনো একজন ইন্ডিভিজুয়ালকে কোনো একটা ইনফরমেশান দিলাম, সেই ইনফরমেশানটা যখন তোমরা তোমাদের ক্লাসের বা সোসাইটি, তোমাদের ক্লাসেরই ধরো, তোমাদের ক্লাসে সবার কাছে পৌঁছে দিলে সেই ইনফরমেশানটা, সেই ইনফরমেশানটা যখন সবাই পেয়ে গেল তখন কি হবে, তুই যে নলেজটা কী করলে, প্রথমে আমি তোমাকে কোনো একটা ইনফরমেশান দিলাম, সেই ইনফরমেশানটা তুমি কী করলে প্রত্যেকের কাছে সেই ব্যাপারটাকে পৌঁছে দিলে। তার মানে কি, সেই খবরটা বা নলেজটা এক্সপ্লোর হলো, চারিদিকে ছড়িয়ে গেল, তার মানে কি ইনক্রিজ করলো। সেটা হচ্ছে ইন্ডাকটিভ প্রসেস। মানে কোনো তথ্য সেটা যখন সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে, মানে নলেজটাকে ডেভেলপ হচ্ছে, সেটা হচ্ছে কি ইনক্রিজ করছে কোনো একটা, সেটাই হচ্ছে ইন্ডাকটিভ। আবার ডিডাকটিভ প্রসেস কি, ঠিক এর অপোজিট। ধরো কোনো একটা নলেজ, কোনো একটা পার্টিকুলার কোনো একটা থিওরি বা কোনো একটা তথ্য, সেই তথ্যটার উপর ভিত্তি করে কি করছে, পার্টিকুলার কোনো একটা প্রবলেম যখন সলিউশন করা হয়, কোনো একটা থিওরি আছে, সেই থিওরিটাকে ধরে কোনো পার্টিকুলার কোনো একটা প্রবলেম সমস্যার সমাধান করা হয়, সেইটাকে আমরা বলবো ডিডাকটিভ থিওরি। মানে দেখো, থিওরিটা কি ছিল, সবার জন্য থিওরিটা ছিল, এবং আমি কিন্তু এবার সবার জন্য সেই পার্টিকুলার থিওরিটাকে নিয়ে পার্টিকুলার কারো একটা প্রবলেমকে আমি যখন সলভ করবো, মানে কি নলেজ যেটা ছিল সেটাকে ছোটো করে আনলাম, সেটা হচ্ছে কি ডিডাকটিভ থিওরি। এটাকে আরেকটু যদি তোমাদেরকে একদম লোকাল ল্যাঙ্গুয়েজ বা লোকালভাবে যদি তুমি একদম সিম্পলভাবে বলতে চাও, সেটা হচ্ছে, দেখো কি বলবো, ধরো এই যে আমি তোমাদেরকে ক্লাসে বলছিলাম, ধরো এই যে কোনো একটা খবর, কোনো একটা ইনফরমেশান যখন তোমরা সবাই জানো, ক্লিয়ার, যে সবাই জানো কোনো একটা ইনফরমেশান, সেই ইনফরমেশানটার উপর বেস করে যদি তুমি যখন সেই কারো একটা পার্টিকুলার, তুমি জানো যে দৌড়ালে, সিম্পল আমি উদাহরণ, যদি এটার সাথে যাবে না, তখন বোঝার জন্য বলছি, ধরো দৌড়ালে হার্টবিট আমাদের বৃদ্ধি পায় বা আমাদের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, ক্লিয়ার, আমরা যদি দৌড়াই তাহলে আমাদের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়। এটা হচ্ছে ধরো একটা থিওরি। তাহলে এই থিওরি থেকে কী করলে, এবার থিওরি থেকে তুমি দেখলে আচ্ছা বেশ, এইটা যদি থিওরি, এটা সবাই জানে, তাহলে আমি দৌড়ে দেখি তো আমার হার্ট রেটটা বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছে না। তাহলে দেখো, তুমি একটা জেনারেল থিওরি কি ছিল, দৌড়ালে আমাদের হার্ট রেট বা ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়। তাহলে সেই যে নলেজটাকে, যেটা থিওরি ছিল, সেই থিওরি থেকে তুমি একটা তথ্য বা ইনফরমেশান নিয়ে তুমি নিজের ক্ষেত্রে যখন অ্যাপ্লাই করছো, বা তুমি অন্য কারো একজনের প্রবলেমটাকে সলভ করছো, বা অন্য কারোর প্রতি যখন এক্সপেরিমেন্ট করছো যে সেই থিওরিটা এর ক্ষেত্রে প্রযোজ্য কিনা, মানে সেই নলেজটাকে ডিক্রিজ করে আনছো, সেটা হচ্ছে তোমার ডিডাকটিভ থিওরি বা ডিডাকটিভ প্রসেস। তাহলে দেখো, সিম্পলি একটা কথা আমি তোমাদেরকে বারবার বলছি, আর কিচ্ছু না, ব্যাপারটাকে সিম্পলভাবে বোঝার চেষ্টা করো। ইন্ডাকটিভ মানে হচ্ছে প্লাস সিম্বল, ডিডাকটিভ মানে হচ্ছে মাইনাস সিম্বল, ইন্ডাকটিভ মানে হচ্ছে, আমি এখানটায় লিখে দিই, ইন্ডাকটিভ মানে হচ্ছে ইনক্রিজ, ইন্ডাকটিভ মানে হচ্ছে ইনক্রিজ, আর ডিডাকটিভ মানে হচ্ছে ডিক্রিজ। ক্লিয়ার? ইন্ডাকটিভের সিম্বলটা কি, প্লাস সিম্বল, ডিডাকটিভের সিম্বলটা কি,
মাইনাস সিম্বল, মানে ইন্ডাকটিভ ইনক্রিজ করছে, ডিডাকটিভ ডিক্রিজ করছে। ক্লিয়ার? তাহলে সেই কথাগুলো এখানে লেখা আছে, এগুলোকে আর পরে আমি সময় নষ্ট করছিলাম। নেক্সট এইবার দেখো আমরা এবার এটাকে আরেকটু আমরা জানবো যে ডিডাকটিভ থিওরি, এটাকে আমরা কি বলছি? ডিডাকটিভ কথাটা মানে কি বলেছিলাম? যে ডিক্রিজ করছে, তোমার যে নলেজটাকে সেটাকে ডিক্রিজ করছে। তাহলে আমি এটাকে কি সিম্বল ডিনোট করেছিলাম? মাইনাস সিম্বল আমি তাহলে এখানে লিখে রাখলাম। এই জন্য আমি এটাকে কি বলছি? জেনারেল টু স্পেসিফিক। কেন জেনারেল টু স্পেসিফিক বললাম? ওই যে থিওরিটা যেটা জেনারেল সবার ক্ষেত্রে প্রযোজ্য ছিল, সেই থিওরি থেকে কি করছি? পার্টিকুলার কোনো স্পেসিফিক সমস্যার সমাধান করতে চাইছি। সেই জন্য আমি বলছি ডিডাকটিভ থিওরিকে অনেক সময় কি বলা হয়? জেনারেল টু স্পেসিফিক। তাহলে যদি কোনো কনফিউশন হওয়ার দরকার নেই, পরীক্ষায় যদি কখনো মাল্টিপল চয়েস প্রশ্ন আসে যে ডিডাকটিভ থিওরি কোনগুলো, একটা যদি অপশন থাকে জেনারেল টু স্পেসিফিক, স্পেসিফিক টু জেনারেল ইত্যাদি ইত্যাদি থাকে, সিম্পল ডিডাকটিভ মানে ডিক্রিজ করছে, জেনারেল থেকে স্পেসিফিক করছে মানে কি ডিক্রিজ করছে, কোনো কিছু নাম ভেবেই এটাকে বলে দেবে। বা ডিডাকটিভ থিওরি আর একটা নাম হচ্ছে কি তাহলে? জেনারেল টু স্পেসিফিক। দেখো এখানে আমি কতগুলো কথা লিখেছি। ডিডাকটিভ থিওরি অলসো নোন এজ ডিডাকটিভ রিজনিং, এটা যেমন আছে একই কথা। দ্য প্রসেস ইনভলভ ফ্রম জেনারেল প্রিন্সিপাল টু স্পেসিফিক কনক্লুশন। তাহলে কি বলছে? এই যে রিসার্চের ভাষায় এবার আমরা একটু আসি যে এই যে প্রসেস, ডিডাকটিভ যে প্রসেস, সেটা কি করছি? জেনারেল কোনো প্রিন্সিপাল মানে জেনারেল কোনো তথ্য, জেনারেল কোনো ইনফরমেশান, সেখান থেকে কী করছি? সেখান থেকে আমরা স্পেসিফিক কোনো সমস্যার সমাধান করব, সেটাই হচ্ছে আমাদের ডিডাকটিভ প্রসেস, ডিডাকটিভ থিওরি। আবার এই ডিডাকটিভ থিওরিকে অনেক সময় টপ ডাউন অ্যাপ্রোচ বলা হয়। তাহলে এই যে কতগুলো কথা কিন্তু সেগুলোকে তোমরা নোট ডাউন করে নাও। ডিডাকটিভ প্রসেসের পাশে যে ডিডাকটিভ প্রসেস, ডিডাকটিভ থিওরি, ডিডাকটিভ রিজনিং, জেনারেল টু স্পেসিফিক, টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন মানে কি? আমরা উপর থেকে ধীরে 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 নিচের দিকে নামছি, সেই জন্য আমরা বলছি টপ ডাউন প্রসেস। আমি এখানে একটা চার্ট করে তোমাদেরকে দেখিয়েছি, দেখো বোঝার জন্য। তাহলে কি বলেছিলাম? জেনারেল থেকে স্পেসিফিকের দিকে যাবে, ডিক্রিজ করবে কোনো ইনফরমেশান। তাহলে দেখো এই যে থিওরিটা, এই থিওরিটা কি ছিল? সবার ক্ষেত্রে প্রযোজ্য থিওরিটা। সেখান থেকে কী করলাম? রিসার্চের ভাষায় সেখান থেকে পার্টিকুলার একটা ইন্ডিভিজুয়াল হাইপোথিসিস, আমি একটা টেন্টেটিভ হাইপোথিসিস ড্র করলাম। সেই হাইপোথিসিস এগেনস্টে আমি কী করলাম? অবজারভেশন করলাম। অবজারভেশনে কী করলাম? কনফার্মেশন করলাম। তাহলে দেখো এই যে কনফার্মেশনটা করছি, এটা কি স্পেসিফিক কনফার্মেশন করলাম? আমি তোমাদেরকে এই যে নিচের উদাহরণটা দেবো, এটা দিলে তোমাদেরকে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কী করলাম? দেখো প্রথমে ইন জেনারেল থিওরি, সেই থিওরি থেকে কী করলাম? একটা হাইপোথিসিস ড্র করলাম, সেখান থেকে আমি একটা অবজারভেশন করলাম, তারপরে কী করলাম? একটা পার্টিকুলার কোনো কনফার্মেশন আমি দিলাম। তাহলে এবার থিওরিটা একটু দেখো, এক্সাম্পলটা একটু দেখো। প্রথম থিওরিটা কী ছিল? অল হিউম্যান আর মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। এটা একটা কমন একটা থিওরি বা কমন একটা কথা, সেটা সবাই আমরা জানি, মানুষ মাত্রই মরণশীল। তাহলে এখান থেকে আবার হাইপোথিসিস ড্র করছি, দেখো জন ইজ হিউম্যান, মানে মানুষ মাত্রই মরণশীল। সেখানে আমি পার্টিকুলার কোনো একজনের নাম দিলাম যে জন ইজ হিউম্যান, আর জন হলো একটা মানুষ। ক্লিয়ার? এবার সেটাকে অবজারভেশন করে ফাইনালি প্রেডিকশান আমি কী করছি? দেওয়ার পর জন ইজ মোর্টাল, মানে অল হিউম্যান আর মোর্টাল, মানুষ মাত্রই মরণশীল। তাহলে জনও একজন মানুষ, তাহলে জনও তাহলে মরণশীল। ব্যাপারটা দেখো, এই ইনফরমেশনটা দেখো ভালো করে, এটা ক্লিয়ার করো। কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তাহলে কিন্তু এই ডিডাকটিভ ইনডাকটিভ নিয়ে যে কোনো প্রশ্ন আসলে তোমাদের মধ্যে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আমি ডিডাকটিভে কী বলেছিলাম? মাইনাস। তাহলে দেখো এখান থেকে থিওরি ছিল সবার জন্যে, এক্সাম্পলটার সাথে ক্লিয়ার করো। অল হিউম্যান আর মোর্টাল, এটা কি সবার ক্ষেত্রে প্রযোজ্য। সেখান থেকে আমি হাইপোথিসিস কী করছি? জন ইজ হিউম্যান, জন তাহলে একটা মানুষ। প্রেডিকশন কী করলাম? দেওয়ার পর তাহলে জন ইজ মরণশীল, মানে জনেরও তাহলে মৃত্যু হবে। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে মাইনাস হলো কি হলো না? এখানে সমস্ত মানুষের কথা বলেছিলাম, এখান থেকে কী জন্য? পার্টিকুলার যে কোনো একজনের নাম আমি তোমাদেরকে বললাম। তাহলে কি ডিক্রিজ হলো ইনফরমেশনটা? এটাই হচ্ছে তোমার ডিডাকটিভ থিওরি। আর কোনো কনসেপ্ট তোমাদের আর কোনো একদম ক্লিয়ার পরিষ্কার দেও না? তাহলে ডিডাকটিভ থিওরিকে আমি আর একবার তোমাদেরকে মাথায় রাখছি, ডিডাকটিভ মানে ডিক্রিজ, যেখানে ইনফরমেশনটা তোমার কী হবে? টপ ডাউন অ্যাপ্রোচে নামবে, কারণ উপর থেকে ধীরে 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 নিচের দিকে নামবে। মানে কোনো একটা জেনারেল থিওরি যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সেখান থেকে বাইরে বেরিয়ে পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক কোনো যখন প্রবলেম বা কোনো একটা অবজারভেশন বা কোনো একটা কনক্লুশন ড্র করবে, সেটা হচ্ছে ডিডাকটিভ থিওরি বা ডিডাকটিভ প্রসেস, জেনারেল টু স্পেসিফিক, সবার থেকে নির্দিষ্ট করবে। ক্লিয়ার? এরপরে আসছি আমাদেরকে ইন্ডাকটিভ থিওরি, ঠিক অপোজিট। ইন্ডাকটিভ যে ডিডাকটিভ যেটা বললাম, ইন্ডাকটিভ ঠিক তার অপোজিট। ইন্ডাকটিভকে আমরা থিওরিকে বা ইন্ডাকটিভ প্রসেসকে আমরা কী নামে চিনব?
প্লাস সিম্বল, ক্লিয়ার? মানে এখানে কি করছে, ইনফরমেশনটাকে ইনক্রিজ করবে। আবার এটাকে আরেকটা নাম আছে কি হচ্ছে, স্পেসিফিক টু জেনারেল। দেখো কি মজার বিষয়টা, দেখো আগেরটায় আমি কি বলেছিলাম যে কোনো ইনফরমেশনটা জেনারেল থেকে স্পেসিফিক, মানে কোনো একটা ইনফরমেশন যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সেখান থেকে আমি ধীরে ধীরে কী করলাম, নির্দিষ্ট কারোর প্রতি সেটা বিষয়টা দেখালাম। ঠিক এক্ষেত্রে কী করলাম, ঠিক তার উল্টো কী করলাম, স্পেসিফিক কারো কোনো একটা পার্টিকুলার কোনো সমস্যা, সেই সমস্যাটাকে বেস করে যে সমস্যাটা যখন সবার ক্ষেত্রেই হবে, সেটা হচ্ছে একটা ইন্ডাকটিভ প্রসেস। ক্লিয়ার? এখানেও দেখো সেই কথাগুলোই লেখা আছে যে ইন্ডাকটিভ থিওরি কি বলছে, অপোজিট ডাইরেকশন অফ ডিডাকটিভ রিজনিং। মানে ইন্ডাকটিভ থিওরি ঠিক যা আর ডিডাকটিভ থিওরি যা, ইন্ডাকটিভ থিওরি তার ঠিক অপোজিট। এখানে কি করছে, ইন্ডাকটিভ থিওরি কি নামে পরিচিত, আর একটা স্পেসিফিক টু জেনারেল, এই কথাটাই লেখা আছে, স্পেসিফিক অবজারভেশন অফ ডাটা সেক টু ড্রাইভ জেনারেল প্রিন্সিপাল অফ থিওরি ফ্রম দেম। মানে কোনো একটা স্পেসিফিক অবজারভেশন থেকে সেই অবজারভেশনটা যখন কি করবে, কোনো একটা জেনারেল প্রিন্সিপাল বা থিওরি যেটা সবার জন্যই প্রযোজ্য হবে, সেইটাকে আমরা কি বলবো, ইন্ডাকটিভ, মানে নলেজটাকে ইনক্রিজ করছে। এটাকে আবার কি বলবো, টপ ডাউন অ্যাপ্রোচ বলবো। আগেরটা কি ছিল মনে আছে, আগেরটা ছিল কি, আগেরটা ছিল এটা কি টপ ডাউন, আগেরটা কি ছিল দেখো, মনে করে দেখো, আগেরটা ছিল কি টপ ডাউন অ্যাপ্রোচ, এটা কি হবে বটম আপ অ্যাপ্রোচ। এটা কি হবে বটম আপ অ্যাপ্রোচ, মানে কি একদম নিচ থেকে ধীরে ধীরে সিঁড়ি পেয়ে যখন আমরা উপরে উঠি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা সিঁড়ি যেমন ইনক্রিজ করে উপরে উঠি, এক্ষেত্রেও কিন্তু ইনক্রিজ হচ্ছে, সেই জন্য বলছি বটম আপ অ্যাপ্রোচ। এইবার আমি তোমাদেরকে একটা দেখো সুন্দর করে দিয়েছি, আগেরটাই কি ছিল, আগেরটাই কোনো একটা থিওরি ছিল, সেখান থেকে তুমি হাইপোথিসিস ড্র করেছিলে। এখানে কি কোনো একটা অবজারভেশন, কোনো পার্টিকুলার কোনো স্পেসিফিক কোনো অবজারভেশন, স্পেসিফিক কোনো তথ্য, সেই তথ্যটাকে কি করব, সেটার উপর একটা প্যাটার্ন তৈরি করলাম, তোলার পরে একটা টেন্টেটিভ হাইপোথিসিস ড্র করলাম, তারপরে এবার জেনারেল একটা থিওরি করে দিলাম, যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। এখানে দেখো, এ সিরিজ অফ এক্সপেরিমেন্ট শো দ্যাট এভরি টাইম অ্যান ইন্ডিভিজুয়াল ইট এ পার্টিকুলার ফ্রুটস। মানে কি বলছে, এভরি টাইম অ্যান ইন্ডিভিজুয়াল ইটস এ পার্টিকুলার ফ্রুট, মানে যখন আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেক ব্যক্তি কী করছে, একটা নির্দিষ্ট রকম ফ্রুট মানে একটা ফল খাচ্ছে, এবং ফল খাওয়ার পর কী হচ্ছে, দে এক্সপিরিয়েন্স অ্যান অ্যালার্জিক রিয়াকশান। যখনই কোনো একটা স্পেসিফিক, এখানে বলতে দেখো পার্টিকুলার কোনো একটা ফল, মানে অবজারভেশন দেখো পার্টিকুলার নির্দিষ্ট কতগুলো ফল খেলেই কী করছে, দে এক্সপিরিয়েন্স অ্যালার্জিক রিয়াকশান, মানে নির্দিষ্ট কতগুলো ফল খেলে তার শরীরের মধ্যে অ্যালার্জি হচ্ছে, এটা ছিল তার অবজারভেশন। এখান থেকে আমি কী করলাম, একটা হাইপোথিসিস ড্র করছি, টেন্টেটিভ হাইপোথিসিস কি, ইটিং দ্য ফ্রুট কজেস অ্যালার্জিক রিয়াকশান অ্যান্ড ইন্ডিভিজুয়াল। দেখো ভালো করে বোঝো, তাহলে আগেরটা ছিল কি, একটা স্পেসিফিক অবজারভেশন ছিল কি, পার্টিকুলার কোনো নির্দিষ্ট ফ্রুট খেলেই কিন্তু আমাদের অ্যালার্জি হয়। আমি হাইপোথিসিস কী করলাম, যে ফল খাওয়া মাত্রই আমাদের অ্যালার্জিক রিয়াকশান হচ্ছে। তাহলে কি নলেজটা বা যে তথ্যটা সেখানে পার্টিকুলার ফ্রুট ছিল, এখানে কি কোনো পার্টিকুলার ফ্রুট আছে, নেই। তাহলে এই যে ইনফরমেশনটা কী হলো, যখন স্পেসিফিক কোনো অবজার্ভ থেকে সেটা যখন নলেজটা ইনক্রিজ হয়ে সবার জন্যই প্রযোজ্য, তখন বললাম কি ফল খেলেই আমাদের অ্যালার্জিক রিয়াকশান হবে। তাহলে এখানে ইন্ডাকটিভ থিওরিতে কী হলো, নলেজটা ইনক্রিজ হলো, যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দেখো ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ প্রসেসটা কিন্তু, এবার আসছি তোমাদেরকে আর একটা ছকের মাধ্যমে দেখাই, এই ছকটাকে তোমরা নোট ডাউন করে রাখো, কারণ অনেক সময় পরীক্ষায় এইভাবে তোমাদেরকে আসে, যাতে তোমরা সেই বিষয়টাকে সুন্দরভাবে লিখতে পারো, কোনো সমস্যা যাতে না হয়। সেখানে দেখো প্রথমে এই ছকটা বলি, তাহলে ইন্ডাকটিভ প্রসেস মানে কি, সেটাকে আমরা কি করছি, সেটাকে কি সিম্বল প্লাস সিম্বল, সেটা কি করছে, ইনক্রিজ করছে, হ্যাঁ ইনক্রিজ করছে, কি ইনক্রিজ করছে, তাহলে ইন্ডাকটিভ প্রসেস কী করছে, স্পেসিফিক থেকে জেনারেল। তাহলে এখানে দেখো প্রথমে কি ছিল, স্পেসিফিক একটা অবজারভেশন ছিল, সেখান থেকে কি একটা প্যাটার্ন তৈরি করলাম, সেখান থেকে টেন্টেটিভ একটা হাইপোথিসিস তৈরি করলাম, তারপরে কি একটা থিওরি ড্র করলাম। ঠিক ডিডাকশন প্রসেস বা এটাকে কি বলবো, জেনারেল টু স্পেসিফিক, মানে কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক তথ্য থেকে যখন কোনো একটা জেনারেল থিওরি যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সেরকম কোনো তথ্য যখন স্পেসিফিক কোনো দিকে যাবে, মানে ডিক্রিজ করছে নলেজটাকে, এটাকে কি সিম্বল দেবো, মাইনাস সিম্বল। তাহলে এখান থেকে কী হচ্ছে, প্রথমে কী করছি, কোনো একটা থিওরি নিলাম, সেখান থেকে কী হলো, হাইপোথিসিস টেস্টিং করছে, তারপরে অবজারভেশন, তারপরে কনফার্মেশন। ঠিক এখানেও এইটাকেও তোমরা নোট ডাউন করে লিখে নাও, এরকমভাবে পরীক্ষা অনেক সময় আসে, আমি এই জন্য দুটোই দিয়েছি। তাহলে আমি আরেকবার তোমাদেরকে বোঝার জন্যে, খুব সহজভাবে তোমাদেরকে বোঝার জন্য আমি বলছি, ইন্ডাকটিভ মানে হচ্ছে ইনক্রিজ,
ইন্ডাকটিভ মানে হচ্ছে ইনক্রিজ, যেটা হচ্ছে প্লাস সিম্বল। ইন্ডাকটিভ মানে ইনক্রিজ, যেটা সিম্বল হচ্ছে প্লাস। ডিডাকটিভ মানে হচ্ছে ডিক্রিজ, যেটা সিম্বল হচ্ছে মাইনাস। ক্লিয়ার? কি হচ্ছে তাহলে প্লাস মানে কি, ইন্ডাকটিভে কি করছে স্পেসিফিক থেকে জেনারেল, আর হচ্ছে ডিডাকটিভ মানে কি জেনারেল থেকে স্পেসিফিক। ক্লিয়ার? আর কোনো ভুল হবে না নিশ্চয়ই? তাহলে যদি এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে নিশ্চয়ই এই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদেরকে বিস্তারিত সেই বিষয়টা সম্পর্কে আবারও তোমাদেরকে বলবো। ক্লিয়ার? আমাদেরকে নেক্সট টপিকে সেটা হচ্ছে প্রবলেম ইজ রিসার্চ। দেখো রিসার্চ একটা লেন্দি প্রসেস, হ্যাঁ, এতগুলো স্টেপ রিসার্চের মধ্যে ফলো করতে হয়, এত কিছু প্রসেস করতে গিয়ে আমাদের কিছু না কিছু সমস্যা তো সম্মুখীন হতে হয়। সেই সমস্যাগুলোকেই কী কী, যেমন প্রবলেম, প্রথম পয়েন্টটা হচ্ছে নট সিমিলার টু সায়েন্স। দেখো সায়েন্স কি, সায়েন্সটা আমরা কেন ইউজ করব সেই কথা কিন্তু তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমরা যত বেশি সায়েন্টিফিক মেথোডোলজি বা সায়েন্টিফিক অ্যাপ্লিকেশান আমরা রিসার্চের মধ্যে করতে পারবো তত আমার রিসার্চের ইরর হওয়ার প্রবাবিলিটিটা কিন্তু অনেকটাই কমে যাবে। এক্ষেত্রেও যদি আমি সেই যে সায়েন্টিফিক মেথোডোলজি ঠিকভাবে অ্যাপ্লাই না করতে পারি তারপরে কী হয়, আমার রিসার্চের প্রবাবিলিটি ইরর থাকে। কারণ ইরর যদি আমার বেশি হয় তাহলে কিন্তু আমার একটা ভালো রিসার্চ বা গুড রিসার্চ কখনোই হবে না। এই জন্যে সায়েন্টিফিক মেথড বা সায়েন্টিফিক প্রিন্সিপালগুলো সঠিকভাবে অ্যাপ্লিকেশন হচ্ছে কিনা সেটা কিন্তু মাথায় রাখতে হবে আমরা যখন রিসার্চ করব। তারপর আছে কি দেখো আনকন্ট্রোল ভেরিয়েবল। আনকন্ট্রোল ভেরিয়েবল মানে দেখো ভেরিয়েবল হচ্ছে আমরা জানি দু প্রকার, একটা হচ্ছে ভেরিয়েবল হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে এখানে যদি আমি ছোটো করে লিখি, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দেখো এই দুটো যদিও তোমার কন্ট্রোলে থাকলেও অনেক সময় কী হয়, এই দুটোর বাইরে আনফর্চুনেটলি তোমাদের সামনে কী হয়, নতুন কিছু যেগুলো তোমার বিয়ন্ড কন্ট্রোলের বাইরে কিছু ভেরিয়েবল চলে আসতেই পারে, সেগুলো একটা রিসার্চের ক্ষেত্রে বড় প্রবলেম। আর একটা হচ্ছে কি হিউম্যান টেন্ডেন্সি। দেখো মানুষ মাত্রই কিছু না কিছু ইরর থাকবেই, এবং সেই ইররগুলো মানুষের এই ইরর হওয়ার প্রবণতাটা থাকে, এটা একটা রিসার্চের বড় প্রবলেম। আবার ধরো আমি কোনো একটা অবজারভেশন, সেখানে বিভিন্ন ব্যক্তির ইন্ডিভিজুয়াল কিছু না কিছু ডিফারেন্স আছে, বা সেই অবজারভেশনকে যখন কাউকে আমি এক্সপিরিয়েন্স করতে বলবো, যেমন আলাদা আলাদা ব্যক্তি যদি সেটাকে অবজার্ভ করে, কিন্তু সেই অবজার্ভ করার মধ্যেও কিন্তু বেশ কিছু না কিছু পার্থক্য কিন্তু থেকেই যায়। সেই জন্য কী হয়, সেই জন্যে এই হিউম্যান টেন্ডেন্সি একটা রিসার্চের ক্ষেত্রে একটা প্রবলেম বটে। তারপরে আছে টাইম অ্যান্ড মানি। দেখো রিসার্চ একটা লেন্দি প্রসেস এবং সেগুলো স্টেপ বাই স্টেপ অনেক কিছু ফলো আপ করতে হয়, সেখান থেকে বিভিন্ন প্রকার ডেটা বা ইনফরমেশান কালেক্ট করতে হয়, তাহলে তার জন্য কিন্তু নির্দিষ্ট সময় দরকার এবং নির্দিষ্ট পয়সাও দরকার। যদি এই দুটো সাফিসিয়েন্ট না করে তাহলে একটা প্রপার বাজেট, রিসার্চ করতে গেলে একটা খরচ হবে, তাহলে এই প্রপার বাজেট সম্পর্কে এবং সময় যদি তোমার কাছে না থাকে তবে কিন্তু তুমি রিসার্চ করতে পারবে না। রিসার্চ একটা লেন্দি প্রসেস, সেই প্রসেসগুলো করলে তোমায় কিন্তু তার জন্য নির্দিষ্ট সময় দিতে হবে। এই জন্য টাইম এবং মানি একটা বড় সমস্যা রিসার্চের ক্ষেত্রে। তারপরে দেখো ল্যাক অফ কম্পিউটারাইজেশন। যেমন ল্যাক অফ কম্পিউটারাইজেশন তো বর্তমান দিনে রিসেন্ট রিসার্চের একটা বড় সমস্যা, কারণ যত দিন যত তারা মডার্ন টেকনোলজি যত ডেভেলপ হচ্ছে, কিন্তু আমরা সেইভাবে ততটা নিজেদেরকে ডেভেলপ করতে পারছি না। কেন ডেভেলপ করতে পারছি না? দেখো আগেকার দিনে কী হতো, রিসার্চ ধরো এই যে রিসার্চের যে ক্যালকুলেশন, ধরো 2000-3000 তুমি ডেটা তুমি কালেক্ট করছো, সেই ডেটাকে তুমি কী করছো, বর্তমান দিনে রিসার্চের ডেটা হয় তুমি সেটাকে এসপিএসএসে করছো না এক্সেলে করছো। তাহলে এই যে এসপিএসএস বা এই যে এক্সেল, সেইটা সম্পর্কে যদি প্রপার নলেজ তোমার না থাকে তাহলে কিন্তু তোমাকে কী হয়, সেই রিসার্চ করতে গিয়ে একটা বড় সমস্যা তৈরি হয়। তখন তোমাকে আলাদা করে স্ট্যাটিস্টিশিয়ানের কাছে পৌঁছতে হয়, সেখানে একটা লেন্দি প্রসেস। বা তুমি যদি এটাকে হাতে করার চেষ্টা করো তাহলে 2-3 হাজার ডেটাকে যখন তুমি হাতে করবে, নিশ্চয়ই তার মধ্যে অনেক প্রবাবিলিটি ইরর হওয়ার প্রবাবিলিটি অনেকটাই চান্সেস বেশি থাকবে। তাহলে এই যে এসপিএসএস বা এই সফটওয়্যারগুলো তুমি যদি প্রপারভাবে জেনে থাকো, তাহলে সেখানে তুমি ক্যালকুলেশনগুলো সুন্দরভাবে সেই ডেটাগুলো ইনপুট করলেই তোমাকে সুন্দরভাবে স্ট্যাটিস্টিক্যাল রেজাল্ট দিয়ে দেবে। কিন্তু আদতে এই কম্পিউটারাইজেশনের সঠিক নলেজ সম্পর্কে কিন্তু আমাদের মধ্যে প্রপার ধারণা না থাকে কিন্তু রিসার্চের একটা বড় প্রবলেম। তারপর হচ্ছে দেখো ল্যাক অফ সায়েন্টিফিক ট্রেনিং ইন দ্য মেথোডোলজি অফ রিসার্চ। রিসার্চের যে বিভিন্ন প্রকার মেথোডোলজি আছে সেই সম্পর্কে কিন্তু আমাদের মধ্যে যথেষ্ট নলেজের অভাব। মাঝে মধ্যে কিন্তু বিভিন্ন কলেজ বা বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু এই নিয়ে প্রচুর সেমিনার বা ওয়ার্কশপ ইত্যাদি বিষয়গুলো কিন্তু হয়, কিন্তু আমরা সেক্ষেত্রে পৌঁছাতে পারি না। সমস্ত কিন্তু সেমিনার বা ওয়ার্কশপে আমরা কিন্তু সেখানে পৌঁছাতে পারি না, যার ফলে কী হয়, আমাদের এই রিসার্চ মেথোডোলজি বা সায়েন্টিফিক ট্রেনিং সম্পর্কে কিন্তু আমাদের মধ্যে অনেকটা নলেজের অভাব থাকে, যার ফলে রিসার্চের এটা একটা বড় সমস্যা। তারপরে হচ্ছে দেখো
ল্যাক অফ কোড অফ কন্ডাক্ট। দেখো ল্যাক অফ কন্ডাক্ট মানে যেভাবে রিসার্চটা হওয়া উচিত সেভাবে কিন্তু রিসার্চটা হয় না। কেন হয় না? তো আমি খুব সিম্পলভাবে বলছি, ধরো এই যে পেপার বা বিভিন্ন যখন আমরা পেপার করি, কীভাবে পেপার করি সত্যি কথা বলতে সেটা আমরা সবাই জানি, কীভাবে আমরা সেই পেপারটাকে করি, কিন্তু এটা কখনোই করা উচিত না। মানে রিসার্চের যে স্টেপ আছে সেগুলোকে মেনে, সঠিকভাবে মেনে, এবং সেখানে কোনো কিন্তু কিছু যা এভিডেন্ট থাকবে সেগুলোকে সঠিক তথ্য দিয়েই কিন্তু রিসার্চটাকে করা উচিত। তারপরে দেখো ইনসাফিসিয়েন্ট ইন্টারাকশান বিটুইন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্ট অ্যান্ড বিজনেস এস্টাবলিশমেন্ট। দেখো এখানে কি বলেছে যে একটা কোনো কিছুকে যদি আমরা ডেভেলপ করতে চাই, কোনো কিছুকে যদি আমরা তার উচ্চতর পর্যায়ে পৌঁছাতে চাই, তাহলে কিন্তু সেখানে প্ল্যান্স দরকার, মানি দরকার, একটা বিজনেসম্যানের দরকার। কিন্তু এই বিজনেসম্যানগুলোর সাথে কিন্তু আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন রিসার্চ সেকশন, তার মধ্যে একটা ইন্টারাকশানের কিন্তু বড় অভাব আছে। সেটা কিন্তু একটা রিসার্চের বড় প্রবলেম। যদি তোমার সেই রিসার্চ করতে গেলে যদি ইনভেস্ট না হয়, যদি তুমি কোনো রিসার্চ বা গবেষণা যদি শুরু করতে যাও, ভালো কোনো কাজ করতে গেলে, তাহলে কিন্তু নির্দিষ্ট তোমার কী দরকার, মানি দরকার। সেই মানিটা আসবে কোত্থেকে? বিভিন্ন প্রকার বিজনেসম্যান বা যদি কোনো প্রকার বিজনেস কোনো কিছু তোমার সেই রিসার্চের ক্ষেত্রে ইনভেস্ট না করে, সেটা কিন্তু একটা বড় প্রবলেম। এই জন্য কী করতে হবে, যে বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন যে বিজনেসম্যান তাদের সাথে কী করতে হবে না, রিলেশনশিপ তৈরি করতে হবে, যাতে তারা সেই রিসার্চের ক্ষেত্রে ইনভেস্ট করে, যার ফলে সেইখান থেকে রিসার্চ থেকে নতুন নতুন ইনফরমেশান বা নতুন নতুন তথ্য আমাদের সামনে আসে। তার পয়েন্টে কি দেখো, ইগনোরেন্স। দেখো অনেক সময় কি হয়, আমরা আগে বলেছিলাম যে রিসার্চ শব্দটা শুনে অনেকেই আমরা কী করি, ইগনোর করে দিই, যে রিসার্চকে এত বিশাল একটা জিনিস, বড় জিনিস, এটা আমাদের হবে না, এই ভেবে আমরা অনেক সময় রিসার্চটাকে ইগনোর করি। কিন্তু এখন বাধ্য হয়ে দেখছো যে নেট সেটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রতি বছরই এটা যেমনভাবে পেপার 2তে ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে পেপার 1ও ইম্পর্টেন্ট। সেই জন্য অনেকে জোরজবস্তি রিসার্চটা করছো বটে, কিন্তু অনেকের মধ্যেই কিন্তু এই ধারণাটা আছে যে রিসার্চ মানেই হচ্ছে একটা বড় বিষয়, যেটা আমাদের হবে না, পিএইচডি করলে হয়। কিন্তু কনসেপ্টটা ভুল। এই ইগনোরেন্স থেকে আমাদেরকে বেরোতে হবে, রিসার্চটাকে বুঝতে হবে। রিসার্চ আমরা যত করব, আমাদের বিষয় বা আমাদের সেই সাবজেক্টের নতুন নতুন নলেজ কিন্তু তত বেশি তৈরি হবে, যার ফলে কি হবে, সেই সাবজেক্টের ডেভেলপমেন্টটা বৃদ্ধি পাবে। এই জন্য এই ইগনোরেন্সগুলো থেকে আমাদেরকে বেরোতে হবে। এই হচ্ছে মূলত আজকের যে এত কিছু স্টেপ, সেগুলো হচ্ছে প্রবলেম ইন রিসার্চ। এগুলো এই হচ্ছে মূলত আজকের আমাদের বিষয়। এর আসবো আমরা এই কিছু আরেকটা নতুন বিষয় নিয়ে, যেটা আমরা পরের দিন ক্লাসে ডিটেলস বলবো। আজকে শুধু তার স্টেপগুলো আমরা বলবো। সেখানে কি বলেছি, টাইপস অফ রিসার্চ মেথডস, মানে কত প্রকার রিসার্চ মেথড আছে। এখানে দেখো আমরা মূলত 5টা ভাগে রিসার্চকে ভাগ করেছি। সেই 5টা ভাগগুলো কী কী? প্রথম ভাগটাই দেখো, অন দ্য বেসিস অফ অবজেক্টিভ, মানে অবজেক্টিভের উপর ভিত্তি করে আমরা রিসার্চকে ক ভাগে ভাগ করেছি? 3 ভাগে ভাগ করেছি। মানে কোনো একটা প্রবলেম, এই অবজেক্টিভের উপর মানে কি, কোনো একটা ইমিডিয়েট কোনো প্রবলেমে তুমি সলিউশন করতে যাচ্ছ, বা ধরো সেই প্রবলেমটা ইমিডিয়েট নাও হতে পারে, তোমার মনে হচ্ছে যে এই প্রবলেমটা হতে পারে, তার উপর ভিত্তি করে রিসার্চকে আমরা মূলত 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, অ্যাকশন রিসার্চ। এবার এই রিসার্চগুলো কি, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আসবো। আজকে শুধু জাস্ট এগুলোকে জেনে নাও। তারপরে দেখো নেচার অফ ডেটা, আর সেই নেচারের উপর ডেটা, যে ডেটা কি প্রকৃতির, সেই তার উপর ভিত্তি করে আমার রিসার্চকে 2 প্রকার, কোয়ালিটেটিভ ডেটা, কোয়ান্টিটেটিভ ডেটা। আবার নেচার অফ ফাইন্ডিং, মানে এই কাজের নেচারটা কেমন, সেটা কি একটা ডেসক্রিপটিভ টাইপের নেচার, না সে তার উপর ভিত্তি করে, মানে এই ফাইন্ডিংসের নেচারের উপর ভিত্তি করে, কাজের প্রকৃতির উপর ভিত্তি করে আবার রিসার্চকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডেসক্রিপটিভ নেচার, একটা হচ্ছে এক্সপ্লোরেটরি রিসার্চ, আর একটা হচ্ছে এক্সপ্লানেটরি রিসার্চ। তাহলে এই যে 3টে শব্দ বিষয়গুলো কি, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে ওগুলোকে আমরা জানবো বিষয়গুলোকে। তারপরে দেখো অন দ্য বেসিস অফ অ্যাপ্রোচ ইনভলভ, কী ধরনের অ্যাপ্রোচ তোমার রিসার্চের মধ্যে ইনভলভ হচ্ছে, তার উপর ভিত্তি করে কিন্তু রিসার্চকে 3 ভাগে ভাগ করা হয়েছে। লংগিটিউডিনাল রিসার্চ, ক্রস সেকশনাল রিসার্চ, মিক্স রিসার্চ। ক্লিয়ার? আবার দেখো এখানে আছে অন দ্য বেসিস অফ এক্সপেরিমেন্টাল ম্যানিপুলেশন, মানে এক্সপেরিমেন্টাল ম্যানিপুলেশনের উপর আবার রিসার্চকে 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে তোমার কি, এক্সপেরিমেন্টাল রিসার্চ, আর একটা হচ্ছে নন এক্সপেরিমেন্টাল রিসার্চ। ক্লিয়ার? তাহলে এই এক্সপেরিমেন্টাল রিসার্চ, এর মধ্যে আবার ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ আছে, আবার কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ আছে। নন এক্সপেরিমেন্টাল রিসার্চ কোনগুলো? হিস্টোরিক্যাল রিসার্চ, ফিলোসফিক্যাল রিসার্চ, এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ, কোরিলেশন স্টাডিজ। তাহলে দেখো এতগুলো রিসার্চের ভাগ, এই রিসার্চের ভাগগুলো কিন্তু একদম তোমাদের নোট ডাউন করে রাখো। এখান থেকে অনেক সময় মাল্টিপল চয়েস তোমাদেরকে প্রশ্ন আসে,
যে নেচার অফ ডেটার উপর ভিত্তি করে রিসার্চকে কত ভাগে ভাগ করা যায়। তোমাকে 3-4টা অপশন দিয়ে দিল যাতে তুমি করতে পারো। আবার নেচার অফ ফাইন্ডিংসের উপর ভিত্তি করে রিসার্চকে কত ভাগে ভাগ করা যায়, অবজেক্টিভ উপর ভিত্তি করে রিসার্চকে কত ভাগে ভাগ করা যায়, অ্যাপ্রোচ ইনভলভের উপর ভিত্তি করে রিসার্চকে কত ভাগে ভাগ করা যায়। তাহলে এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে একদম মুখস্থ থাকা দরকার যদি তুমি নেট সেটের জন্য ভালোভাবে সেই নেট সেটে এক্সামে তুমি পার্টিসিপেশন করতে যাও। কারণ এইগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু পরবর্তীতে যে যখন আসবো সেই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে ক্লিয়ার হবে না, যে রিসার্চকে কেন এই রিসার্চটাকে নেচার উপর ভাগ করা হলো, কেন এটা অবজেক্টিভ উপর ভাগ করা হলো ইত্যাদি বিষয়গুলোকে আমরা পরের ক্লাসে আমরা ডিটেলসে কিন্তু বলবো। এবার দেখো আর একটা ইম্পর্টেন্ট জিনিস, টাইপস অফ রিসার্চ মেথোডোলজি। একটা ভালো করে দেখো, ওই স্লাইডে কি ছিল, টাইপস অফ রিসার্চ মেথডস, আর এখানে কি আছে, টাইপস অফ রিসার্চ মেথোডোলজি। তাহলে একটা ছিল মেথড, একটা মেথোডোলজি। আচ্ছা বেশ, আমি তোমাদেরকে একটা প্রশ্ন উত্তর আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন মেথডস অ্যান্ড মেথোডোলজি। তাহলে কি বলেছিলাম, ডিফারেন্স করতে বলেছি কিসের, একটা হচ্ছে মেথড আর একটা হচ্ছে মেথোডোলজি। এই দুটোর মধ্যে পার্থক্য কী, আমি তো তোমাদেরকে অনেক কিছু সমস্যার সমাধান করছি, তোমরাও এই সমস্যাটা আমাকে সমাধান করো। আমি একটা কোশ্চেন মার্ক রেখে গেলাম যে মেথড আর মেথোডোলজি, এটা কিন্তু নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো যে মেথড আর মেথোডোলজি বলতে আমরা কী বুঝি, এদের মধ্যে কী কী পার্থক্য আছে। দেখো এখানে এই যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ যে রিসার্চ মেথোডোলজি, সেক্ষেত্রেও কিন্তু রিসার্চকে কত ভাগে ভাগ করা হয়েছে। একটা দেখো কোয়ান্টিটেটিভ রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ, অ্যানালিটিক্যাল রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, ফান্ডামেন্টাল রিসার্চ, এক্সপ্লোরেটরি রিসার্চ, কনক্লুসিভ রিসার্চ, সার্ভে রিসার্চ, কেস স্টাডি। তাহলে এতগুলো কিন্তু রিসার্চ মেথোডোলজি। আর আগেরটা কি ছিল, রিসার্চ মেথড। তাহলে এই মেথড আর মেথোডোলজি এই দুটোর বেসিক ডিফারেন্স কিন্তু আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে জিজ্ঞেস করবো। এই উত্তরগুলো তোমরা নিশ্চয়ই খুঁজে সেই উত্তরটাকে আমাকে নেক্সট ক্লাসে দেবে, বা এই ভিডিও কমেন্ট সেকশনে কিন্তু তোমরা সেটা লিখে জানাতে পারো যে ডিফারেন্স রিসার্চ মেথড আর মেথোডোলজি বলতে কি বুঝি, এই দুটোর মধ্যে পার্থক্য। তাহলে এই ভিডিও কমেন্ট সেকশনে তোমরা লিখে জানাবে, এখন লিখতে হবে না, ভিডিওটা শেষ হোক তারপরে তোমরা সেটাকে লিখে জানিয়ে দিও। ক্লিয়ার? চলো এইবার আসছি আমরা আজকের ক্লাসের যেগুলো পড়ানো হলো সেই বিষয় থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। ক্লিয়ার? এই কোশ্চেনগুলো যদি তুমি পড়ো তাহলে কিন্তু তোমার ইন্ডাকটিভ ডিডাকটিভ প্রসেসগুলো একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে, যেটা মূলত ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ প্রসেসের উপর বেস করেই কোশ্চেনগুলোকে রাখা হয়েছে। আমি আর একবার এখানে তোমাদের বোঝার জন্য বলে দিচ্ছি, ইন্ডাকটিভের সিম্বলটা আমি বাদিকে লিখছি, ইন্ডাকটিভ মানে প্লাস আর ডিডাকটিভ মানে মাইনাস। তোমাদের সুবিধার্থে আমি এই সিম্বল দুটো তোমাদের সামনে রেখে দিলাম, যে প্রশ্ন পড়ার পরে তোমরা এই দুটো প্লাস মাইনাস এই দুটোর সাথে তোমরা দেখে নেবে, দেখে নিয়ে সঠিক উত্তরটা দেবে। ক্লিয়ার? তাহলে দেখো ফার্স্ট প্রশ্ন ভালো করে বুঝবে, অল বার্ড হ্যাভ ফেদার্স, মানে প্রত্যেক পাখির কি আছে, ফেদার্স আছে। হ্যাঁ, দ্য পিজন হ্যাজ ফেদার, মানে পায়রারও তাহলে কি আছে, ফেদার্স আছে, মানে ডানা আছে। তাহলে প্রত্যেক সমস্ত পাখির ডানা আছে, পায়রারও ডানা আছে। তাহলে সমস্ত পাখির ডানা আছে, এটা একটা জেনারেল কনসেপ্ট। সেখান থেকে কি আসছে, পায়রা, পেসিফিক একটা ছোট করছে, জেনারেল থেকে কি হচ্ছে, জেনারেল থেকে পেসিফিক, জেনারেল থেকে পেসিফিক কি হচ্ছে, এটা ডিক্রিজ করছে। তাহলে দিস টাইপ অফ রিজনিংকে কি বলবো আমরা, বলো দিস টাইপ অফ রিজনিং। তাহলে সিম্পলি দেখো, ইন্ডাকটিভ তো ইনক্রিজ করা হবে না, কগনিটিভ আমরা এখন পড়বো না, হ্যাঁ অ্যাসার্টিভ এই দুটোকে আমরা ধরবো না। কি করছে এক্ষেত্রে, ডিক্রিজ করছে। তাহলে ডিক্রিজ করলে কি সিম্বল, মাইনাস। তাহলে সিম্পলি আমাদের সঠিক উত্তর কি, ডিডাকটিভ রিজনিং। ক্লিয়ার? নেক্সট 2 নম্বর প্রশ্ন ভালো করে দেখো, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রেখেছি, সেটা লিখেছি, ইজ দ্য ফর্ম অফ রিজনিং ইন হুইচ জেনারেল ল অর প্রিন্সিপাল ইজ ড্রাইভড। দেখো ভালো করে দেখো, জেনারেল ল অ্যান্ড প্রিন্সিপাল ইজ ড্রাইভড ফ্রম এ স্টাডি অফ পার্টিকুলার অবজেক্ট ইন স্পেসিফিক প্রসেস। তাহলে কি বলছে, জেনারেল প্রিন্সিপাল সেটাকে তৈরি হয় কোথার থেকে, পার্টিকুলার কোনো স্পেসিফিক প্রসেস বা স্পেসিফিক অবজেক্ট থেকে। তাহলে দেখো একটা জেনারেল প্রিন্সিপাল তৈরি হচ্ছে পার্টিকুলার প্রসেস থেকে। তাহলে এটা কি হচ্ছে, স্পেসিফিক থেকে কি তৈরি হচ্ছে, জেনারেল ল। স্পেসিফিক থেকে জেনারেল ল, সেটা কি হচ্ছে, প্লাস না মাইনাস হচ্ছে, ইনফরমেশন প্লাস হচ্ছে। তাহলে প্লাস হলে কি হবে, ইন্ডাকশন, সিম্পল ভাবে। পরের প্রশ্নটা দেখো, দ্য স্টুডেন্ট উইল গেট এক্সাম্পল অফ অ্যাঙ্গেল, স্টুডেন্ট উইল গেট
example of angle. After that they will learn definition and find the example of angle. তাহলে দেখো স্টুডেন্ট কি করছে, একটা এক্সাম্পল দিচ্ছে অ্যাঙ্গেলের, হ্যাঁ, তারপরে সেটা কি করছে, ডেফিনেশন করছে এবং তার এক্সাম্পলও করছে। তাহলে কি হলো, প্রথমে শুধু এক্সাম্পল ছিল, সেখান থেকে ডেফিনেশন যুক্ত হলো, যুক্ত হচ্ছে মানে কি ইনক্রিজ হচ্ছে। তাহলে সিম্পলি যদি ইনক্রিজ হয় তোমাদেরকে এইগুলো দেখতে হবে না, এগুলোকে পরে আমরা বুঝবো এগুলো কি। তাহলে ডিডাকটিভ ইন্ডাকটিভের মধ্যে কোনটা ইনক্রিজ করে, এই দুটোর মধ্যে ইনক্রিজ মানে হচ্ছে ইন্ডাকটিভ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, এইগুলো যত পড়ছো প্রশ্নগুলো তোমার কিন্তু ওই যে প্লাস মাইনাস সিম্বলটা যদি মাথায় রাখো তাহলেই কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার। ইন্ডাকটিভ মানে ইনক্রিজ, ডিডাকটিভ মানে ডিক্রিজ, ইন্ডাকটিভ মানে প্লাস, ডিডাকটিভ মানে মাইনাস। ক্লিয়ার? পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, ভালো করে পড়ো। এ টিচার রাইটস হি সিট অন দ্য চেয়ার অন দ্য ব্ল্যাকবোর্ড। তাহলে ব্ল্যাকবোর্ডের মধ্যে কি সিট লিখলো, হি সিট অন দ্য চেয়ার, অ্যান্ড টোল দ্যাট দ্য স্টুডেন্ট দ্যাট ওয়ার্ড ওয়ান ইউজড, এই যে ওয়ান, এই ওয়ানটা ইউজড ইন দ্য লাইন ইজ দ্য এক্সাম্পল অফ প্রিপোজিশন। বলছে এই ওয়ানটা হচ্ছে প্রিপোজিশন। দেন হি স্টার্ট দ্য চ্যাপ্টার প্রিপোজিশন ইন দ্য ক্লাস। দেখো প্রথমে কি করলো, টিচার ক্লাসে আসলো, ক্লাসে এসে বোর্ডের মধ্যে কি লিখলো, হি সিট অন দ্য চেয়ার। এই যে ওয়ানটাকে বলছে এটা হলো প্রিপোজিশন, এটা বলেই টিচার কি করলো, এইবার কি করলো, সে ক্লাসে প্রিপোজিশন কি সেই বিষয়ে বিস্তারিত পড়ানো শুরু করলো। তাহলে প্রথমে একটা সেন্টেন্স লিখেছিল, শুধু ওয়ান এক্সাম্পল দিচ্ছিল, ওয়ানের প্রিপোজিশনটা যেই পড়াতে গেল সেখান থেকে প্রিপোজিশন সম্পর্কে বিস্তারিত পড়াতে যাচ্ছে। মানে কি নলেজটা কি ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে, প্রিপোজিশনটা ডিটেলসে পড়াচ্ছে, তার মানে কি আস্তে আস্তে ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজ হলে কি হবে, এখানে আমরা এই মেথডগুলোকে প্রথমে কেটে দিই, এটা ইনক্রিজ হচ্ছে কি হবে, ডিডাকটিভ মানে তো ডিক্রিজ, তাহলে সিম্পলি ইন্ডাকটিভ মেথড। ক্লিয়ার? দেখো কনসেপ্টগুলো কোশ্চেনগুলো কিন্তু এই কারণেই তোমাদের মধ্যে রাখা হয়েছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন ভালো করে পড়বে, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাসেপ্টেন্স, একটা হচ্ছে রিজনিং দেওয়া আছে। কি বলেছে, অল ডিডাকটিভ আর্গুমেন্ট আর আইদার ইনভ্যালিড অর ভ্যালিড। বলেছে যে ডিডাকটিভ আর্গুমেন্ট সেটা ভ্যালিডও হতে পারে আবার ইনভ্যালিডও হতে পারে। তার রিজন কি বলছে, অল ডিডাকটিভ আর্গুমেন্ট ক্লেম দ্যাট ইফ দ্য প্রিমিসেস আর ট্রু দেন দ্য কনক্লুশন মাস্ট বি ট্রু। মানে বলছে যদি প্রিমিসেস যদি ট্রু হয়, মানে তুমি যেটা প্রতিষ্ঠা করতে চাইছো বা যে থিওরিটা সেটা যদি সঠিক হয় তাহলে কনক্লুশনও কিন্তু সঠিক হবে। তাহলে দেখো অল ডিডাকটিভ আর্গুমেন্ট আইদার ইনভ্যালিড আর ভ্যালিড। তাহলে এখানে কি বলেছে, বোথ এ আর দ্য কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। তো এই যে ডিডাকটিভ আর্গুমেন্ট যেটা করছে বা ডিডাকটিভ প্রসেস সেটা ভ্যালিডও হতে পারে। ডিডাকটিভ মানে ডিক্রিজ করছে, ডিক্রিজ কী করবে, যে ডিডাকটিভ মানে ডিক্রিজ করে, মানে কোনো একটা জেনারেল থিওরি যখন আমি পার্টিকুলার কোনো স্পেসিফিকের উপর কাজে লাগাচ্ছি, জেনারেল থেকে স্পেসিফিকের দিকে যাচ্ছি, তখন কী হচ্ছে সেই থিওরিটা কখনো ভ্যালিডও হতে পারে আবার কখনো ইনভ্যালিডও হতে পারে। তার মানে এই তথ্যটা সঠিক। আবার অল ডিডাকটিভ আর্গুমেন্ট ক্লেম দ্যাট ইফ দ্য প্রিমিসেস আর ট্রু দেন দ্য কনক্লুশন মাস্ট বি ট্রু, এটাও সঠিক, কিন্তু এইটাকে একটু বেশি ভালো লাগছে। তারপরে কি বলছে, বোথ এ আর ইজ দ্য কারেক্ট, এই পর্যন্ত ঠিক আছে। এক্ষেত্রে কি বলছে, বোথ এ আর ইজ দ্য কারেক্ট, এটা পর্যন্ত ঠিক আছে। তারপরে এ ইজ দ্য কারেক্ট আর ইজ দ্য নট কারেক্ট, এটা হবে না, যেহেতু দুটোই কারেক্ট, এটাও নট কারেক্ট বলছে, তখন এই দুটো হবে না। এই দুটোর মধ্যে কোনটা ঠিক হবে? তাহলে দেখো ডিডাকটিভ আর্গুমেন্ট আর এদার ইনভ্যালিড আর ভ্যালিড, মানে এখানে কিন্তু কোনো সঠিক করে বলছে না যে এটা ভ্যালিড না ইনভ্যালিড, বলেছে হতে পারে মেবি। তাহলে আর এক্ষেত্রে কি বলছে, ডিডাকটিভ মানে প্রিমিসেস যদি ট্রু হয় তাহলে কনক্লুশনে ট্রু হবে। তাহলে আমার নিচেরটা বেশি সঠিক বলে মনে হচ্ছে, সে বেশি সঠিক, সেই কারণে আমরা বলবো বোথ এ আর ইজ দ্য কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। ওখানে কি বলেছিল যে ভ্যালিড হতেও পারে নাও পারে, এক্ষেত্রে কি বলছে যে যদি প্রিমিসেস ভ্যালিড হয় তবে কনক্লুশনও ভ্যালিড হবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ট্যান্সেস ইন্ডাকটিভ আর্গুমেন্ট ইজ ইনভ্যালিড? এক্ষেত্রে কোন ক্ষেত্রে ইন্ডাকটিভ আর্গুমেন্টটা ভ্যালিড নয়? ইন্ডাকটিভ আর্গুমেন্টটা ভ্যালিড নয়। তাহলে ইন্ডাকটিভ মানে কি সিম্বল তোমাদেরকে এখনো বলছি, মাইনাস সিম্বল। তাহলে এখানে কি বলেছে ভালো করে প্রশ্নটা পড়বে, নেগেটিভ প্রশ্ন কিন্তু। ডিডাকটিভ আর্গুমেন্ট ইজ ইনভ্যালিড, ডিডাকটিভ আর্গুমেন্ট ইজ, ডিডাকটিভের সিম্বল কি মাইনাস সিম্বল, মানে ডিক্রিজ করবে, জেনারেল থেকে স্পেসিফিকের দিকে যাবে।
তাহলে কি বলছে দেখো, ইজ ইনভ্যালিড বলেছে কি হোয়েন ইট ইজ প্রিমিসেস অ্যান্ড কনক্লুশন আর ফলস। তারা কি বলছে, হোয়েন প্রিমিসেস অ্যান্ড কনক্লুশন দুটোই ফলস, মানে এটা ডিডাকটিভ আর্গুমেন্ট, ঠিক আছে। 2 নম্বরটাকে দেখো, হোয়েন ইটস প্রিমিসেস অ্যান্ড কনক্লুশন অল আর ট্রু, এটাও ঠিক আছে। তারপরে কি বলেছে, হোয়েন ইট ইজ প্রিমিসেস আর ট্রু, তাহলে কি বলছে, প্রিমিসেস আর ট্রু বাট দ্য কনক্লুশন ইজ ফলস। আবার পরেরটা পড়ি, হোয়েন ইট ইজ প্রিমিসেস আর ফলস বাট কনক্লুশন ইজ ট্রু। দেখো এর মধ্যে বলছে কোনটা ইনভ্যালিড, যদি প্রিমিসেস ফলস হয় তাহলে কনক্লুশনটা ইজ ট্রু। যদি প্রিমিসেস যেটা ফলস হচ্ছে, ডিডাকটিভ আর্গুমেন্ট কী করছি, জেনারেল থেকে স্পেসিফিকের দিকে যাচ্ছি, তাই তো। তাহলে জেনারেল থেকে স্পেসিফিকেতে যাচ্ছি, তাহলে জেনারেল থিওরি যদি ফলস হয় তাহলে কনক্লুশন কখনো কি ট্রু হওয়ার প্রবাবিলিটি থাকবে না। সেক্ষেত্রে অপশন সি, হোয়েন প্রিমিসেস আর ট্রু বাট কনক্লুশন ইজ ফলস ইজ কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট, ডিডাকশন প্রসিডস ফ্রম, ডিডাকশন প্রসেস কি বলেছিলাম, মাইনাস চিহ্ন, ডিক্রিজ হওয়া, মানে কি জেনারেল থেকে স্পেসিফিক, এখানে সেই হচ্ছে দিয়েছে দেখো, পার্টিকুলার টু ইউনিভার্সাল, না ইউনিভার্সাল টু পার্টিকুলার, পার্টিকুলার টু পার্টিকুলার, না ইউনিভার্সাল টু ইউনিভার্সাল, মানে বড় থেকে ছোট হবে। তাহলে বড় থেকে ছোট কোনটা, ইউনিভার্সাল টু পার্টিকুলার ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন ভালো করে পড়বে, দ্য ব্যারেল কন্টেন 100 অ্যাপেল, একটা ব্যারেল কন্টেনের মধ্যে 100 অ্যাপেল আছে, 3 সিলেক্টেড র্যান্ডমলি ওয়ার ফাউন্ড টু বি রিপ, মানে তার ভিতরে আমি 3টে ওই অ্যাপেল থেকে 3টে অ্যাপেলকে তুললাম, 3টে অ্যাপেলই হচ্ছে র্যান্ডমলি তুলেছি, সেটা হচ্ছে কি 3টে অ্যাপেলই পাকা, দেয়ারফর প্রবাবলি অল 100 অ্যাপেল আর রিপ। তার মানে আমি এখানে প্রবাবলি করছি যে প্রত্যেকটা আপেলই কিন্তু তাহলে পাকা। তাহলে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, একটা কন্টেনের মধ্যে 100টা আপেল ছিল, সেই 100টা আপেলের মধ্যে থেকে 3টে আপেল আমি তুলে নিলাম, দেখলাম 3টে আপেলই পাকা, তারপরে আমি কি বললাম, তাহলে সমস্ত আপেলই পাকা। তাহলে এখানে কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, মানে প্লাস হলে কি হবে, ইন্ডাকটিভ না ডিডাকটিভ, অবশ্যই ইন্ডাকটিভ, মানে ইনক্রিজ করছে। ক্লিয়ার? নেক্সট, the reasoning that would be helpful in finding new knowledge of fact about the world, নতুন নলেজ থেকে যখন ওয়ার্ল্ড থেকে নতুন কোনো ইনফরমেশন আমরা পাবো, তার মানে কি নতুন নলেজ পাচ্ছে, কি হচ্ছে সেটা ইনক্রিজ, প্লাস না মাইনাস, ইনক্রিজ করছে না প্লাস, সিম্পলি তাহলে কি করবো, ইন্ডাকটিভ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন ভালো করে পড়ো, এইটা ভালো করে পড়ো, অল বার্ড লে এগস, মানে কি করছে, প্রত্যেক পাখি কি করে ডিম পাচ্ছে, ক্রো আর বার্ডস, তাহলে ক্রো একটা কি পাখি, তাহলে ক্রো তাহলে ডিম পাচ্ছে। তাহলে দেখো প্রত্যেক পাখি ডিম পাচ্ছে, তাহলে ক্রো একটা পাখি, কাকও একটা পাখি, তাহলে কাকও ডিম পাড়ে, এটা কি হলো, সমস্ত পাখি থেকে সিঙ্গেল কোনো একটা পাখি হলো, তাহলে কি হলো, মাইনাস হলে কি হবে, ডিক্রিজ হলে কি হবে, ডিডাকটিভ সিম্পলি। ক্লিয়ার? এবার আসছি আজকের কুইজ। ক্লিয়ার? এই যে কুইজের প্রশ্নগুলো আছে, তোমরা এই প্রশ্নগুলো দেখা মাত্র এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দাও, যাদের উত্তরগুলো সমস্ত উত্তরগুলো সঠিক হবে এবং যে সবার প্রথম এই অ্যান্সারগুলোকে দেবে এমবি কোচিং ক্লাসের পক্ষ থেকে তাদেরকে পুরস্কার করা হবে। তাহলে আর দেরি না করে এই প্রশ্নগুলোকে দেখো, প্রশ্নের সঠিক উত্তরগুলো ভিডিওর কমেন্ট সেকশনে পাঠাও। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। যদি কোনো এই ক্লাস থেকে কোনো একটা কনফিউশন বা কোনো বিষয়টাকে সম্পর্কে তোমাদের যদি জানার কিছু থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে সেটাকে লিখে পাঠাও, তোমাদেরকে সেই বিষয়টা সম্পর্কে আবার বিস্তারিত তোমাদেরকে জানানো হবে, বা কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে তাও সেটা ভিডিও কমেন্ট সেকশনে তোমরা লিখে পাঠাও, তোমাদেরকে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানানো হবে এবং তোমাদের সঠিক যে সমস্যা সেই সমস্যার সমাধান করা হবে। তাহলে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য।